রাত যত গভীর হয় ততই যেন অভিশপ্ত হয়ে ওঠে বাস্কারভিলের জলাভূমি। সেখানে নেমে আসে আদিম আতঙ্ক, এক কালো অকৃত্রিম হাউন্ড। সেখানে জন্ম নেয় মৃত্যু ভয়। এখানে মারা যান বাস্কারভিল জমিদারের কর্তা স্যার হুগো বাস্কারভিল। এটা কি নিছক মৃত্যু? না, এর পিছনে লুকিয়ে আছে কোনো অভিশাপ। কিশলয় ছোটবেলার সাথীর আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট শার্লক হোমসের বিখ্যাত উপন্যাস দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস প্রথম পর্ব। আমি আরজে প্রান্তিকা রয়েছি আপনাদের সাথে। অভিশাপ না খুন জানতে হলে শুনতে থাকুন দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলসের প্রথম পর্ব। শার্লক হোমস এমনিতে খুব বেলায় ওঠে ঘুম থেকে। ব্যতিক্রমও অবশ্য আছে। সারা রাত না ঘুমিয়ে শিবনেত্র হয়ে বসে থাকার ঘটনাও ঘটে যখন তখন। সেদিন এই মানুষকেই সাত সকালে বসে থাকতে দেখলাম ব্রেকফাস্ট টেবিলে। অগ্নিকুণ্ডের সামনে পাতা মোটা কম্বলের উপর দাঁড়িয়ে আমি লাঠিটি হাতে নিলাম। গত রাতে এক ভদ্রলোক দেখা করতে এসে ফেলে গেছেন লাঠিখানা। চমৎকার মোটা কাঠের ছড়ি, মাথাটা কলাকৃতি। এ ধরনের ছড়িকে বলা হয় পেন্যাং লয়ার। হাতলের ঠিক নিচেই একটা চওড়া রূপোর পটি, ইঞ্চিখানেক চওড়া। ওপরে খোদাই করা জেমস মর্টিমার, MRCS KCCH এর বন্ধুবর্গ, 1884। সেকেলে গৃহচিকিৎসকরা যে ধরনের ছড়ি নিয়ে হাঁটেন, এ ছড়িও ঠিক সেই রকম, মর্যাদাব্যঞ্জক, নিরেট, আত্মবিশ্বাস ফিরিয়ে আনার মতন। হোমস কিন্তু বসেছিল আমার দিকে পিঠ ফিরিয়ে। আমি ওকে বলিও নি কি নিয়ে তন্ময় ছিলাম এতক্ষণ। ওয়াটসন, ছড়ি দেখে কি বুঝলে বলো তো? জানলে কি করে কি দেখছি? মাথার পেছনে একজোড়া চোখ আছে মনে হচ্ছে। মাথার পেছনে চোখ না থাক, নিকেল করা বেজায় চকচকে একটা কফি পট রয়েছে। সে যাই হোক, ছড়ি দেখে কি মনে হলো সেটা একবার বলো। ভদ্রলোক কাল রাত্রে এসেছিলেন দেখা করতে, কিন্তু আমাদের কপাল খারাপ, তাই দেখা হয়নি। তিনি কি রকম, কি করেন, কেমন দেখতে কিছুই জানি না। কাজেই দৈবাত ফেলে দেওয়া এই স্মারক নিদর্শনটি এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছড়ি পরীক্ষা করে ভদ্রলোকের বর্ণনা কিরকম দিতে পারো তা একবার শুনি। বন্ধুবরের পদ্ধতি আমি জানি, সাধ্যমতো তা অনুসরণ করলাম। বললাম, ডক্টর মর্টিমার দেখছি বেশ পসার জমিয়েছেন। বয়স্ক, শ্রদ্ধার পাত্র, স্বীকৃতিস্বরূপ পরিচিতেরা দিয়েছে এই ছড়ি। হোমস বলল, গুড, অতি চমৎকার ওয়াটসন। খুব সম্ভব উনি গায়ের ডাক্তার, হাঁটেন বেশি। কেন বলো তো? ছড়িটা এককালে খুবই দেখতে বাহারি ছিল, কিন্তু এত চোট খেয়েছে যে মনে হয় শহুরে চিকিৎসকের হাতে থাকলে এমন হাল হতো না। ডগায় আটা পুরো লোহার টুপি বেশ ক্ষয়ে এসেছে। স্পষ্ট দেখা যাচ্ছে ছড়ি হাতে হাঁটাহাঁটি হয়েছে খুব বেশি। একেবারে ঠিক বলল হোমস। তারপর ধরো এই CCH এর বন্ধুবর্গ কথাটা। স্থানীয় বাসিন্দাদের চমৎকৃত করেছিলেন শল্য চিকিৎসা দিয়ে। বিনিময়ে উপহার পেয়েছেন এই ছড়ি। চেয়ার ঠেলে সরিয়ে সিগারেট ধরিয়ে হোমস বলল, ওয়াটসন, তুমি যদি কি আমাকেও টেক্কা মেরে গেলে। না, আর বলে পারছি না। আমার ছোটখাটো কৃতিত্ব গুছিয়ে লিখতে গিয়ে তুমি তোমার নিজের ক্ষমতাকে অনেক ছোট করেই দেখেছো বারবার। তুমি হয়তো আলোকময় নও, কিন্তু আলোক পরিবাহিত বটে। সংসারে কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা প্রতিভা নিয়ে জন্মায় না, অন্যের প্রতিভাকে উদ্দীপ্ত করার অসাধারণ ক্ষমতা রাখে তারা। ভায়া, তোমার কাছে আমি ঋণ স্বীকার করছি। এত কথা
এর আগে কখনো ওর মুখে শুনিনি, তাই খুব আনন্দ হলো শুনে। ওর প্রশংসার প্রচার করতে গিয়ে বহুবার আঘাত পেয়েছি ওর নিজেরই ঔদাসীন্য দেখে। গর্বও হলো ওর সেই পদ্ধতিকে আয়ত্তে আনতে পেরেছি দেখে। পদ্ধতির যথার্থ প্রয়োগ দেখিয়ে ওকে তাক লাগিয়ে দিয়েছি, প্রশংসা অর্জন করেছি। ছড়িটা এবার আমার হাত থেকে নিয়ে ও খালি চোখে পর্যবেক্ষণ করলো মিনিট কয়েক। তারপর যেন আগ্রহ সঞ্চারিত হলো চোখে মুখে। সিগারেট নামিয়ে রেখে ছড়ি হাতে গিয়ে দাঁড়ালো জানলার সামনে এবং একটা পেট মোটা আতস কাছ নিয়ে ফের খুঁটিয়ে দেখলো ছড়ির আগা পাশতলা। তারপর ফিরে এসে বসলো সোফায় ওর প্রিয় কোণটিতে। বলল, কৌতূহলোদ্দীপক এবং অসাধারণ। ছড়ির ওপর সত্যই দু একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা সিদ্ধান্ত বনেদ হিসেবে যথেষ্ট। নিজেকে কেউ কেটা মনে হলো। এই রকম সুরে বললাম, আমার চোখ এড়িয়ে গেছে কিছু কি? দরকারি কিছু এড়িয়েছেন বলে মনে হয়? ভায়া ওয়াটসন, তোমার অধিকাংশ সিদ্ধান্তই ভুল। আমাকে উদ্দীপ্ত করেছে। এই কথা বললাম এই কারণে যে তোমার এইসব ভুল থেকে মাঝে মাঝে আমি সত্যে উপনীত হয়েছি। ভুলগুলোই আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে দেয় সঠিক পয়েন্ট কোন দিকে। এক্ষেত্রে তুমি একেবারে ভুল করেছো তা বলবো না। সত্যিই ভদ্রলোক গাইয়া ডাক্তার। তাহলে তো ঠিকই বলেছি। হ্যাঁ, ঠিক ওই পর্যন্তই ঠিক বলেছো। ওর বেশি আর নেইও কিছু। না না ভায়া ওয়াটসন, মোটেই তা নয়, একেবারেই তা নয়। যেমন ধরো, উপহার জিনিসটা ডাক্তাররা হাসপাতাল থেকেই পায়, রুগীদের কাছ থেকে পাবার সম্ভাবনা খুবই কম। সেই হাসপাতালের আগে সিসি লেখা থাকলে বুঝতে হবে তা সেরিং ক্রস হাসপাতাল। মনে হচ্ছে ঠিকই বলছো। সম্ভাবনা কিন্তু সেই দিকেই। কাজটা শুরু করার অনুমতি হিসেবে এইটুকু মেনে নিলে অজানা সেই ভদ্রলোককে মনে মনে আঁকার সম্পূর্ণ একটা বনেত পাওয়া যাবে। বেশ তো, সিসিএইচ মানে দি সেরিং ক্রস হসপিটাল ধরে নেওয়া হয়। তা থেকে কি সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে? তোমার মাথায় কিছু আসছে না? তুমি তো আমার পদ্ধতি জানো, একবার প্রয়োগ করো না। আমার মাথায় কেবল অবশ্যম্ভাবী সিদ্ধান্তটাই আসছে। গায়ে যাওয়ার আগে ভদ্রলোক শহরে প্র্যাকটিস করেছিলেন। আমার মনে হয় আর একটু বুক ঠুকে এগানো যায়। এইভাবে ভেবে দেখো ব্যাপারটা, এরকম উপহার দেওয়ার সবচেয়ে সম্ভবপর পরিস্থিতি কি হতে পারে? বন্ধুপ্রীতি জানাতে বন্ধুরা কোনো সময় একত্র হতে পারে। হাসপাতালে চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করার ঠিক আগে নিশ্চয়ই এই উপহার পেয়েছিলেন, তা দেখেই বুঝতে পারছি শহুরে হাসপাতাল ছেড়ে গায়ের প্র্যাকটিস আরম্ভ হয় ঠিক তখনই এই পরিবর্তনের সময় উপহারটা পেয়েছিলেন। আর এই সিদ্ধান্ত নেওয়াটা কি খুব বাড়াবাড়ি হবে? খুবই সম্ভবপর মনে হচ্ছে। ডাক্তারি বই রাখার ছোট তাক থেকে মেডিকেল ডিরেক্টরি নামিয়ে নামটা খুঁজে বের করলাম। মর্টিমার বেশ কয়েকজন আছেন, কিন্তু কাল রাতে আমাদের চৌকাট মারিয়েছেন এমন মর্টিমার একজনই আছেন। প্রমাণলিপি পড়ে শোনালাম। মর্টিমার জেমস, MRCS, 1882, গ্রিমপেন, ডটমুড, ডেভন। 1882 থেকে 1884 পর্যন্ত সেরিং ক্রস হসপিটালের হাউস সার্জন। তুলনামূলক প্যাথোলজির উপর ব্যাধি মাত্রই কি পুনঃপ্রকোপ শীর্ষক প্রবন্ধ লিখে জ্যাকসন পুরস্কার বিজয়ী। সুইডিশ প্যাথোলজিক্যাল সোসাইটির পত্রলেখক সদস্য। রচনাবলী: দূর পূর্বপুরুষের সঙ্গে সাদৃশ্যে কয়েকটা খেয়াল খুশির ল্যান্সেট, 1882। আমরা কি অগ্রগতির পথে, জার্নাল অফ সাইকোলজি, মার্চ 1883। গ্রিমপেন থর্সলি এবং হাই ভারতে যাজকের অধীন অঞ্চলের মেডিকেল অফিসার ছিলেন। দুষ্টু হেসে হোমস বলল, ওয়াটসন, স্থানীয় বাসিন্দাদের শল্য চিকিৎসা নিপুণ্য দেখিয়ে চমকে দেওয়ার মতন উল্লেখ্য কিছু নেই। তবে এটা একটা কথা দারুণ বলেছ, গায়ের ডাক্তারই বটে। আমার সিদ্ধান্তগুলো মোটামুটি ঠিকই বলে মনে হচ্ছে। এবার বিশেষণগুলো নিয়ে পর্যালোচনা করা যাক। যতদূর মনে পড়ে 3টে বিশেষণ বলেছিলাম: অমায়িক, উচ্ছ্বাসহীন এবং অন্যমনস্ক। আমার অভিজ্ঞতা বলে এ দুনিয়ায় অমায়িক মানুষরাই প্রশংসিকা গ্রহণ করে,
উচ্ছ্বাসহীন ব্যক্তিরা লন্ডনে কর্মজীবন পায়ে ঠেলে দিয়ে পথে পথে পাড়ি জমায়, এবং অন্য মনস্ক পুরুষরাই 1 ঘন্টা তোমার ঘরে বসে থাকার পর নামে লেখা ভিজিটিং কার্ডের বদলে ছড়ি ফেলে চলে যায়। কুকুরটা? মনিবের পেছন পেছন ছড়ি মুখে করে নিয়ে যেতে সে অভ্যস্ত। ভারী ছড়ি, তাই মাঝখানে কামড়ে ধরতে হয়, আর সেই কারণে কুকুরের দাঁতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। দাগের মাঝখানে ফাঁকটুকু দেখলেই কুকুরের চোয়াল কতখানি চওড়া তা বোঝা যায়। ফাঁকটুকু যতখানি চওড়া হলে টেরিয়ার বলা যায়, ততখানি চওড়া নয়, তার চেয়ে একটু বেশি। আবার ম্যাস্টিফের চেয়ালের মতন অতখানি চওড়া নয়। আমার মনে হয়, কি কাণ্ড দেখো, এই যে দেখছি স্পেনিয়েল কুকুর, চুল কোকড়া। সোফা ছেড়ে উঠে পড়ে ঘরমর পায়চারি করতে করতে কথা বলছিল হোমস। এখন থমকে দাঁড়ালো জানলার কুলুঙ্গির সামনে। কণ্ঠস্বরে এমন একটা প্রত্যয় ফুটে উঠল যে সবিস্ময় চোখ তুললাম আমি। বন্ধু, এত নিশ্চিত হচ্ছ কি করে? অতি সহজে, কারণ দরজার সামনে দেখতে পাচ্ছি কুকুরটাকে, এবং মনিবের চেহারাটাও চোখে পড়েছে। যেও না ওয়াটসন, পেশার দিক দিয়ে কিন্তু ভদ্রলোক তোমার সতীর্থ। তুমি থাকলে আমারই সুবিধা হবে। ওয়াটসন, নিয়তির নাটকীয় মুহূর্ত সিঁড়ির ওপরকার ওই দাঁড়িয়ে পদধ্বনি করে এগিয়ে আসছে তোমার জীবনে। ভালো হবে কি মন্দ হবে তা কিন্তু তুমি জানো না। বিজ্ঞান সাধক ডক্টর জেমস মর্টিমার অপরাধ বিশেষজ্ঞ শার্লক হোমের কাছে কি অভিপ্রায় নিয়ে এসেছে তা জানি না। ভেতরে আসুন। আশা করেছিলাম মার্কা মারা গাইয়া ডাক্তার দেখব, তাই ঘরে যিনি ঢুকলেন তাকে দেখে অবাক হলাম। মাথায় বেশ লম্বা, ছিপছিপে পাতলা চেহারা, নাক তো নয় যেন পাখির চঞ্চ। ঘনিষ্ঠ দুই ধূসর চোখের মাঝখান থেকে ঠেলে বেরিয়ে এসেছে সামনে। সোনার চশমার আড়ালে চিকমিক করছে অতুজ্জ্বল তীক্ষ্ণ চাহনি। বেশবাস ডাক্তারের মতোই, কিন্তু যত্নহীন। ফ্রক কোট মলিন, ট্রাউজার্স ছেঁড়া সুতো বেরিয়ে পড়েছে। বয়সে তরুণ হলেও লম্বা পিঠখানা বেঁকে গিয়েছে ধনুকের মতো। হাঁটছেন মাথা সামনের দিকে বাড়িয়ে, ভাবে সবে উকি দিচ্ছে মানুষের উপকার করার সদিচ্ছা। ঘরে ঢুকতেই দৃষ্টি গিয়ে পড়ল হোমসের হাতের ছড়িটার উপর। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন হর্ষধ্বনি করে। বললেন, বাঁচলাম। জাহাজ অফিসে ফেলেছি কি এখানে রেখে গেছি ঠিক করে উঠতে পারছিলাম না। প্রাণ থাকতে এ ছড়ি কাটছাড়া করতে পারবো না। উপহার পাওয়া ছড়ি দেখছি। হ্যাঁ, আমার বিয়ে উপলক্ষে হাসপাতালে বন্ধুরা দিয়েছিল। সে তো খুব খারাপ হলো। খারাপ হলো কেন? আমাদের এই সামান্য সিদ্ধান্ত পর্বটাকে অগোছলো করে দিলেন বলে। আপনার বিয়ে বললেন না? হ্যাঁ, বিয়ে করার ফলে হাসপাতাল ছাড়তে হলো। কনসাল্টিং প্র্যাকটিসের আশাও শিখে উঠলো। নিজস্ব একটা আস্তানা দরকার পড়লো সবার আগে। ওহো, তাই বলুন। খুব একটা ভুল করিনি তবে। এবার বলুন দেখি ডক্টর মর্টিমার। মিস্টার, সামান্য এমআরসিএস আমি। মনটাও নিশ্চয় যেরকম হওয়া উচিত ঠিক সেই রকমই। মিস্টার হোমস, বিজ্ঞান জগতের ভাষা কিছু খবর রাখি। বিরাট অজানা মহাসমুদ্রের উপকূলে শামুক কুড়িয়ে বেড়াই। কথা বলছি নিশ্চয়ই মিস্টার শার্লক হোমসের সঙ্গে। আর হ্যাঁ, ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। যাক, পরিচয়ে খুশি হলাম। ডক্টর ওয়াটসন, আপনার বন্ধু সূত্রেই আপনার নাম আমি শুনেছি। মিস্টার হোমস আর আপনাকে নিয়ে কৌতূহলের শেষ নেই আমার। করোটির এরকম ডলিকোসেফালিক গড়ন দেখতে পাবো ভাবিনি। চোখের গর্তের ওপরকার হাড়ের গঠনও রীতিমতো সুগঠিত। দুপাশের হাড় দুখানার জোরের উপর আঙুল বুলোতে চাই। আপত্তি আছে নাকি? যে কোনো নিতত্ব জাদুঘরে সাজিয়ে রাখার মতো আপনার এই করোটি। আসলটা যতদিন পাচ্ছি ততদিন একটা ছাপ পেলেও গৌরব বাড়বে মিউজিয়ামের। খোসামত করছি ভাববেন না যেন, কিন্তু দারুণ লোভ হচ্ছে আপনার এই করোটিখানার উপর। আমি যেমন আমার লাইনের চিন্তা নিয়ে উৎসাহী, আপনিও দেখছি ঠিক সেই রকম। আপনার তর্জনী দেখে মনে হচ্ছে আপনি নিজের সিগারেট নিজেই বানান। দ্বিধা করবেন না, একটা ধরিয়ে নিন। কাগজ আর তামাক বার করে অদ্ভুত ক্ষিপ্রতায় কাগজ পাকিয়ে তামাক ভরে ফেললেন ভদ্রলোক। পোকামাকড়ের গুড়ের মতন চটপটে আর অস্থির তার দীর্ঘ কম্পমান আগুল। নীরবে বসে রইল হোমস, কিন্তু তীরের মতন চাহনির নিক্ষেপ দেখেই বুঝলাম বিচিত্র ভদ্রলোক জাগ্রত করেছেন তার কৌতূহল।
দেখুন মহাশয়, কাল রাতে আর আজ সকালে নিশ্চয় খুলিতে আঙুল বোলাবার অভিপ্রায় এখানে আসেননি। না মশাই, না। যদিও এই সুযোগ পেয়ে আমি সুখী। মিস্টার হোমস, আমি এসেছি কেননা প্রথমত আমার ব্যবহারিক বুদ্ধি কম, দ্বিতীয়ত হঠাৎ একটা অত্যন্ত গুরুতর আর অসাধারণ সমস্যার সম্মুখীন হয়েছি বলে। যেহেতু ইউরোপে আপনি দ্বিতীয় সর্বোচ্চ বিশেষজ্ঞ। বটে বটে, জানতে পারি কি প্রথম হবার সম্মানটি কার ভাগ্যে জুটেছে? মসিয়ে বার্টলেন। মনটা বিজ্ঞানসম্মত ঠিক যেমনটা হওয়া উচিত, এ সম্মান তারই প্রাপ্য। তাহলে পরামর্শ নেওয়ার জন্য তার কাছে যাওয়া উচিত ছিল আপনার। আগেই বলেছি, মনটা তার বিজ্ঞানসম্মত ঠিক যেমনটা হওয়া উচিত, কিন্তু ব্যবহারিক বুদ্ধির দিক দিয়ে আপনি অদ্বিতীয়, সবাই তা জানে। অজান্তে আপনার অসম্মান। ডক্টর মর্টিমার, ভনিতা না করে সোজা কথায় বলুন, কি ধরনের সমস্যায় আমার সহযোগিতা আপনি চাইছেন? আমার পকেটে একটা পাণ্ডুলিপি রয়েছে। হ্যাঁ, আপনি ঘরে ঢুকতে সেটা লক্ষ্য করেছি। পাণ্ডুলিপিটা পুরনো। জাল পাণ্ডুলিপি যদি না হয় তাহলে অষ্টদশ শতাব্দীর গোড়ার দিকে বলতে হবে। কি করে বললেন বলুন তো? যতক্ষণ কথা বলেছেন ততক্ষণ 1 ইঞ্চি কি 2 ইঞ্চির মতন পাণ্ডুলিপি বার করে রেখেছেন আমার চোখের সামনে। দলিল দেখে যদি তার কোন যুগ লেখা আঁচ করা না যায় তাহলে বিশেষজ্ঞ হিসেবে খুবই নিম্ন শ্রেণীর বলতে হবে। এ বিষয়ে তার মাল লেখা প্রবন্ধটা সম্ভবত পড়েছেন। আমার হিসাবে আপনার পাণ্ডুলিপির তারিখ 1730। সঠিক তারিখ 1742। এটা একটা পারিবারিক পাণ্ডুলিপি আমার জিম্মায় রেখে গেছেন স্যার চার্লস বাস্কারভিলস। মাস 3 আগে তার অকস্মাৎ শোচনীয় মৃত্যুতে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়েছে দেওয়ান শেয়ারে। তার আগে বলে রাখি, আমি ছিলাম একেধারে তার ব্যক্তিগত বন্ধু আর গৃহ চিকিৎসক। ভদ্রলোক অত্যন্ত শক্ত মনের মানুষ ছিলেন। ব্যবহারিক বুদ্ধি আর ধূর্ত দুটোই তার সমান প্রকট ছিল, কিন্তু আমার মতন ছিলেন কল্পনাহীন। তা সত্ত্বেও এই দলিল তিনি সিরিয়াস চোখে দেখেছিলেন। মনকেও যে পরিণতির জন্য তৈরি রেখেছিলেন, শেষকালে ঠিক সেইভাবেই তা ঘটেছে। হাত বাড়িয়ে পাণ্ডুলিপিটা নিয়ে হাঁটুর ওপর বিছিয়ে ধরল হোমস। ওয়াটসন, এ দেখো, লম্বা এস আর ছোট এসে কিরকম ভাবে পালা বদল করে লিখেছে নিশ্চয়ই লক্ষ্য করেছো। যে কটা লক্ষণ দেখে তারিখটা আজ করেছি তার মধ্যে এটাও কিন্তু একটা। ওর কাঁধের উপর দিয়ে হলদেটে আর ফিকে হয়ে আসা পাণ্ডুলিপির পানে তাকালাম আমি। মাথায় লেখা বাস্কারভিল হল এবং তলায় বড় বড় টানা ছাদে একটা সাল 1742। লিখিত বিবৃতি বলে মনে হচ্ছে। হ্যাঁ, বাস্কারভিলস পরিবারে বংশ পরম্পরা একটা কিংবদন্তি চলে আসছে। এটা সেই কিংবদন্তির লিখিত বিবৃতি। না, এর চাইতে আধুনিক আর প্র্যাকটিক্যাল কোনো ব্যাপারে আমার পরামর্শ নিতে এসেছেন বলে মনে করি। অত্যন্ত আধুনিক, অত্যন্ত প্র্যাকটিক্যাল, অত্যন্ত জরুরি ব্যাপার। ফয়সলা করতেই হবে 24 ঘন্টার মধ্যে। পাণ্ডুলিপিটা অবশ্য ছোট, বিষয়টার উপর ওতপ্রোতভাবে জড়িত। আপনি অনুমতি দিলে পড়ে শোনাই। যেন হাল ছেড়ে দিল হোমস। বসলো হেলান দিয়ে, আঙুলের ডগাগুলো একত্র করে বন্ধ করলো চোখের পাতা। আলোর সামনে পাণ্ডুলিপি ধরে উচ্চ নিনাদি চরচরে গলায় প্রাচীন দুনিয়ার অদ্ভুত কাহিনীটি পড়ে শোনালেন ডক্টর মর্টিমার। বাস্কারভিলস কুকুরের উৎপত্তি সম্পর্কে অনেক রকম বিবৃতি শোনা যায়, কিন্তু যেহেতু আমি সরাসরি হিউগো বাস্কারভিলসের বংশধর এবং এই গল্প আমি শুনেছি আমার বাবার মুখে, তিনি শুনেছেন আবার তার বাবার কাছে, তাই ঠিক যেভাবে লেখা হয়েছে সেইভাবে ঘটনাটা ঘটেছিল এই বিশ্বাস আমি রাখি। পুত্রগণ, বিধাতা বিচারের উপর তোমাদের আস্থা রাখতে বলবো, এই কারণে যে পাপের সাজা যিনি দেন অত্যন্ত দলাজুজয় তিনি তা ক্ষমাও করেন। প্রার্থনা আর অনুশোচনা দ্বারা অপসারণ ঘটে না এমন কোনো অভিশাপ এই সংসারে নেই। তাই এই গল্প পড়ে অতীতের কর্মফলকে ভয় করতে না শিখে বরং ভবিষ্যতে পরিণামদর্শী থেকো, সতর্ক থেকো। যে জঘন্য নোংরা ইন্দ্রবেগের জন্য এত কষ্ট হয়েছে আমাদের বংশ, তা যেন ফিরে না আসে আমাদের কাজকর্মে। মহাবিপ্লবের সময় বাস্কারভিলস জমিদার এক খামার বাড়ি হিউগো বাস্কারভিলসের দখলে ছিল। তিনি ছিলেন অত্যন্ত দুর্দান্ত দুষ্ট নাস্তিক এবং দেবনিন্দুক পুরুষ। প্রতিবেশীরা হয়তো এইসব বদগুণ ক্ষমার চোখে দেখে থাকতে পারেন, কেননা এসব অঞ্চলে সাধু সন্তরা কোনো কালেই সুবিধা করে উঠতে পারেনি। কিন্তু ক্রূর কৌতুকবোধ, উচ্ছৃঙ্খলতার লাম্পটের দরুন সারা পশ্চিম অঞ্চলটা প্রবাদে পরিণত হয়েছিল হিউগো বাস্কারভিলসের নাম। ঘটনাক্রমে প্রেমে পড়েছিলেন এই হিউগো। বাস্কারভিলস এস্টেটের কাছেই এক তালুকদারের জমি জমা ছিল। এরই মেয়েকে ভালোবেসে ফেললেন হিউগো। মেয়েটি অত্যন্ত বিচক্ষণ, সতর্ক, গুণবতী। ভালো মেয়ে হিসেবে বেশ সুনাম ছিল তার। হিউগোর কুকর্তি শুনেছিল বলেই তাকে এড়িয়ে চলত, ভীষণ ভয় পেত।
তাই একদিন মেয়েটির খামার বাড়ি থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে এলেন হিউগো। সঙ্গে ছিল জনা ৫-৬ কুলের মহাবাদশা ও বদমাশ ইয়ার বন্ধু। মেয়েটির বাপ আর ভাই কেউ রেহাই পেল না, সবাইকে টেনে এনে বাস্কারভিলেজের ভবনে তুলল হিউগো। সেদিন ছিল 29শে সেপ্টেম্বর, সেন্ট মাইকেলের ভোজ উৎসব। মেয়েটিকে উপরে একটা ঘরে আটকে রেখে রোজ রাতের মতো সেদিনও সপারিষদ হিউগো মদ্যপান করে আর হৈ হৈ মত্তায় মেতে ওঠেন। উপরতলার বন্দিনী ভাগ্যহীনা মেয়েটি অবস্থা সঙ্গীন হয়ে ওঠে ভয়ানক খিস্তি করে গান চেঁচামেচি শুনে। সে জানতো পেটে মদ পড়লে হিউগো বাস্কারভিলেজ নাকি খোদ শয়তান বনে যান। ও নাম তখন মুখে আনলে নরকে যেতে হয়। ভয়ে আতঙ্কে মরিয়া হয়ে এই অবস্থায় অত্যন্ত সাহসী আর তৎপর পুরুষ মানুষ যা করতো মেয়েটিও তাই করে বসল। দক্ষিণ দেওয়ালের আইভেলটা ধরে ঝুলতে ঝুলতে পাতার আড়ালে গা ঢেকে নেমে পড়ল নিচতলায় এবং জলাভূমির উপর দিয়ে রওনা দিল বাড়ির দিকে। বাস্কারভিলেজ হল থেকে মেয়েটির বাবার খামার বাড়ি কিন্তু 9 মাইল দূরে। হলের দক্ষিণ দেওয়ালে আজও এই আইভালটা দেখতে পাবে। ঘটনাক্রমে এর কিছুক্ষণ পর খাদ্য পানীয় নিয়ে হিউগো নিজেই উপরে এলেন বন্দিনীর ঘরে। আরও জঘন্য বস্তু বোধহয় ছিল সঙ্গে। বন্ধুদের রেখে এসেছিলেন নিচতলায়। ঘরে ঢুকে দেখলেন খাঁচা খালি, পাখি পালিয়েছে। তখনও যেন স্বয়ং শয়তান ভর করলো তার কাঁধে। সিঁড়ি বেয়ে ঝড়ের মতন নেমে এলেন একতলার ডাইনিং হলে। এক লাফে উঠে পড়লেন টেবিলের উপর। মদ্য পরিবেশনের সরু গলা পাত্র আর খাদ্য সম্ভার বোঝাই বারকোষ ঘুরতে লাগলো তার চোখের সামনে। গলা ফাটিয়ে চিৎকার করে ইয়ারবন্ধুদের বললেন অশুভ শক্তির হাতে নিজের দেহমন সঁপে দিতেও তিনি পেছপা নন। কিন্তু সেই রাতেই মেয়েটিকে ধরে আনতে হবে মাঝরাস্তা থেকে। মাতাল বন্ধুরা গোল হয়ে ঘিরে শিরুত অন্তরে শুনল ক্রোধান্বিত হিউগো সেই শপথ। কিন্তু বদমাশ আর মাতাল একযোগে চিৎকার করে বললে তাহলে কুকুর লেলিয়ে দেওয়া হোক মেয়েটির পিছনে। শুনেই ছুটতে ছুটতে বাড়ির বাইরে এলেন হিউগো। হাড় রাগ করে শহীদদের বললেন ঘোড়া সাজাতে, কুকুর সাজার দরজা খুলে দিতে। ঘোড়া আসতেই লাফিয়ে উঠলেন পিঠের উপরে। মেয়েটির ফেলে যাওয়া একটা রুমাল ফেলে দিয়ে হিংস্র কুকুরগুলোর সামনে এবং ডাকাতে হুঙ্কার ছেড়ে সারাবন্দি কুকুরগুলোকে নিয়ে টক বগিয়ে ধেয়ে চললেন চন্দ্রালোকিত জলভূমির উপর দিয়ে। বেশ কিছুক্ষণ হাঁ করে রইল তার মাতাল বন্ধুরা। চোখের নিমিষে কী যে ঘটে গেল তা অনুধাবন করতে লেগে গেল বেশ কিছু সময়। কিন্তু অচিরেই জাগ্রত হলো দুষ্ট বুদ্ধি। মনের মতো কাজ ঘটতে চলেছে জলাভূমির বুকে। তবে আর দেরি কেন? আচম্বিতে প্রচণ্ড হই হল্লা যেন ফেটে পড়ল সমাগত অতিথিরা। চিৎকার করে কেউ খুঁজল পিস্তল, কেউ খুঁজল ঘোড়া, কেউ ফ্লাক্স ভর্তি সুরা। কিছুক্ষণ পরেই কিছুটা সুবুদ্ধির উদয় হতে 13 জনের পুরো দলটা ঘোড়ায় চেপে ধাওয়া করলো পেছন পেছন। চাঁদের আলোয় ফুটফুট করছে চারদিক। যে পথে পিতৃগৃহে ফেরার সম্ভাবনা রয়েছে মেয়েটির, সেই পথেই ধরে ওরা দ্রুত বেগে এগিয়ে চলল সামনে। মাইলখানেক কি দুয়েক যাওয়ার পরেই দেখলো জলাভূমির উপর দিয়ে আসছে একজন নৈশ মেষপালক। চিৎকার করে ডাকলো কাছে, জিজ্ঞেস করলো শিকার অর্থাৎ মেয়েটিকে দেখেছে কিনা। শোনা যায় ভয়ের চোটে ভালো করে কথা বলতে পারছিল না বেচারা মেষপালক। শেষ পর্যন্ত কোনো মতে বলেছিল হ্যাঁ, হতভাগিনী মেয়েটিকে দেখেছে, পিছনে তাড়া করে চলছে কুকুরের পাল। মাতাল এয়ারবক্সিরা এই শুনে ব্যাপান্ত করলো মেষপালকে এবং বেগে ঘোড়া চাটালো সামনের দিকে। কিছু দূর যেতে যেতেই ঠান্ডায় হিম হয়ে গেল গায়ের চামড়া। জলাভূমির উপর দিয়ে ভেসে আসছে এক ধাবমান অশ্বঘোড়ার ধ্বনি। পর মুহূর্তেই উল্কার মতো পাশ দিয়ে উধাও হলো হিউগোর কালো ঘোড়া। মুখ দিয়ে ঝরছে সাদা ফেনা, লাগাম লুটোচ্ছে ধুলোয়, পিঠের জিন শূন্য। একলা থাকলে মাতাল বন্ধুরা কেউ আর এগোতো না এই দৃশ্য দেখে। চম্পর্দিত ঘোড়ার মুখ ঘুরিয়ে অজানা আতঙ্কে গা হিম হয়ে গেল প্রত্যেকের। প্রায় গায়ে গা লাগিয়ে দল বেঁধে এগিয়ে চলল, সামনে খাড়া হয়ে রইল গায়ের লোম। এইভাবে ধীর কদমে যেতে যেতে অবশেষে নাগাল পেয়ে ধরে ফেলল কুকুরগুলোর। প্রত্যেকটা কুকুরই ভালো জাতের, সাহস আর বিক্রমের জন্য বিখ্যাত। কিন্তু দঙ্গল বেঁধে কেউ কেউ করছে। একটা ঢালু জায়গায় দাঁড়িয়ে জলাভূমির এই তালকে আমরা বলি গয়াল। কেউ গুটি গুটি কেটে পড়ার তালে ছটফট করছে, স্থির থাকতে পারছে না কিছুতেই। কেউ বিস্ফোরিত চোখে চেয়ে আছে সামনের বিস্তীর্ণ সংকীর্ণ উপত্যকার দিকে। মাতালদের নেশা তখন কেটে এসেছে, দাঁড়িয়ে গেল সেখানে। যে নেশা নিয়ে রওনা হয়েছিল এখন আর তার নেই। 3 জন ছাড়া কেউ আর এক পা এগোতেও রাজি নয়। ঢালবে এগুলো যে 3 জন, হয় তাদের বুকের পাটা বেশি ছিল, নয়তো আকণ্ঠ মদ গেলায় সবচেয়ে বেশি মাতাল। ঢালু জায়গাটা শেষ হয়েছে একটা প্রশস্ত চত্বরে। প্রকাণ্ড দুটো পাথর খাড়া করা হয়েছে মাঝখানে। সুদূর অতীতে এই পাথর কারা খাড়া করে রেখেছিল এখন তাদের নাম কেউই জানে না। পাথরগুলো কিন্তু এখনও গেলে সেখানে দেখতে পাওয়া যাবে। চাঁদের আলো ঝকঝক করছে খোলা চত্বরে। মাঝামাঝি জায়গায় লুটিয়ে রয়েছে মেয়েটির দেহ। নিষ্প্রাণ ভয় আর অপবাদে দেহপিঞ্জর থেকে পালিয়েছে প্রাণ পাখি।
কাজেই লুণ্ঠিত হিউগো বাস্কারভিসের দেহ, অথবা মেয়েটির প্রাণহীন দেহ দেখে কিন্তু মাথার চুল খাড়া হয়নি ডান পিঠের শিরোমণি 3 বদমাসের, যার দৃশ্য দেখে হলো আরেকটি। হিউগোর পাশে দাঁড়িয়ে টুটি কামড়ে রয়েছে একটা মহাকায় জীব, দেখতে কুকুরের মতন, কিন্তু কিন্তু আকার পৃথিবীর যে কোনো কুকুরের চাইতে বড়। মরজগতের কোনো চক্ষু এত বড় কুকুর হয়তো কখনো দেখেনি। 3 দুঃসাহসীর চোখের সামনেই হিউগোর টুটি কামড়ে ছিঁড়ে ফেলল এবং মুখ তুলল অপার্থিব কুকুরটা, এবং রক্ত ঝরা চোয়াল তুলে নরকের আগুন জ্বলা চোখে তাকালো 3 জনের দিকে। দেখেই ভয়ে প্রাণ পাখি উড়ে গেল ডানপিটেদের। নিঃসীম আতঙ্কে কলজে ছেড়ে চিৎকার করে উঠল 3 জনে, আর ঘোড়ার মুখ ফিরিয়ে বিকট ছড়ে চেঁচাতে ধেয়ে চলল জলাভূমির উপর দিয়ে। শোনা যায় এই দৃশ্য দেখেই সেই রাতেই মারা যায় এই জন। বাকি জীবনটা পাগল হয়ে থেকেছে অন্য 2 জন। পুত্রগণ, এই হলো গিয়ে বাস্কারভিল কুকুরের আবির্ভাব কাহিনী। সেই থেকেই এই বংশে অনেক উপদ্রবের কারণ হয়ে দাঁড়িয়েছে কুকুরটা। সব কথা লিখলাম যাতে ভয়টা কম হয়। আবছা জানলে ভয় আষ্টে পেঁচিয়ে ধরে, স্পষ্ট জানা থাকলে অত ভয় হয় না, অনুমান করে চমকে চমকে উঠতে হয় না। এই বংশেরই অনেকেরই মৃত্যু অত্যন্ত রহস্যময়। মৃত্যু এসেছে আচমকা রক্তপাতের মধ্যে দিয়ে, শান্তি পায়নি মরণকালে। তা সত্ত্বেও বলবো, আমরা যেন পরম পুরুষের স্মরণ নিই। 3-4 পুরুষ কেটে যাওয়ার পর নিরপরাধ বংশধরদের তিনি নিশ্চয়ই আর শাস্তি দেবেন না। পুত্রদের পরম পিতার দয়ার উপর তোমাদের আমি ছেড়ে দিচ্ছি, তোমরা তাকে ডাকো। আর সন্ধ্যের পর যখন অশুভ শক্তির নরক গুলজার চলে জলাভূমিতে, তখনও তল্লাট মারিও না। হিউগো বাস্কারভিসের এই কাহিনী তার 2 ছেলে রোজার আর জনকে বলা হয়েছে। সেই সঙ্গে নির্দেশও আছে বোন এলিজাবেথকে যেন এই সম্পর্কে একটাও কথা না বলা হয়। অত্যাশ্চর্য বিবরণ পড়া শেষ করে চশমাটা কপালে তুলে দিয়ে শার্লক হোমসের দিকে তাকালেন ডক্টর মর্টিমার। হাই তুলল হোমস, সিগারেটটা টোকা দিয়ে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে, বলল, হয়েছে। কৌতূহলোদ্দীপক নয় কি? রূপকথার সংগ্রহ যাদের বাতিক তাদের কাছে। পকেট থেকে ভাঁজ করা একটা খবরের কাগজ বার করলেন ডক্টর মর্টিমার। মিস্টার হোমস, তাহলে এবার আপনাকে কিছু সাম্প্রতিক খবর দেওয়া যাক। কাগজটা ডেভন কাউন্টি ক্রনিকল, এই বছরের 14 জুন তারিখের। এই তারিখের দিন কয়েক আগেই স্যার চার্লস বাস্কারভিসের মৃত্যু সংক্রান্ত ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে এই খবর। ঝুঁকে পড়ল বন্ধুবর, নিবিড় হয়ে এলো মুখচ্ছবি। কপাল থেকে চশমাটা চোখের উপর নামিয়ে পড়া শুরু করলেন ডক্টর মর্টিমার। স্যার চার্লস বাস্কারভিসের সাম্প্রতিক অকস্মাৎ মৃত্যুতে বিষাদের কালো ছায়া নেমে এসেছে সারা তল্লাট। আগামী নির্বাচনে লিবারেল প্রার্থী হিসেবে মিড ডেভন কেন্দ্রে এর থাকার সম্ভাবনা ছিল। বাস্কারভিস হলে স্বপ্নকাল বসবাস করলে ওর সংস্পর্শে যারা যারা এসেছে তারাই তার অমায়িক চরিত্র ও চূড়ান্ত উদারতার মুগ্ধ হয়েছে, ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে। এই ক্ষয়িষ্ণু বৈভবের যুগে ইনি চমক সৃষ্টি করেছেন, নতুন খবর তৈরি করেছেন। সুপ্রাচীন এক বংশ দুর্দিনের কবলে পড়ে যখন অনুজ্জ্বল, উনি তখন অল্প বয়সে কুবেরের সম্পদ অর্জন করে দেশে ফিরেছেন এবং সেই টাকায় বংশের হতগৌরব ফিরিয়ে এনেছেন। স্যার চার্লস দক্ষিণ আফ্রিকায় ফাটকাবাজি করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। ঝোঁকের মাথায় যারা টাকার লোভে আরও এগিয়ে যায়, তারাই শেষে পস্তায় লোকসানের পালা শুরু করে। স্যার চার্লস কিন্তু বুদ্ধিমান পুরুষ, লাভের টাকা নিয়ে ফিরে আসেন ইংল্যান্ডে। বাস্কারভিস হলে উঠেছেন মাত্র 2 বছর আগে। এর মধ্যেই লোকে মুখে ছড়িয়ে গেছে কীভাবে তিনি বিরাট সব পরিকল্পনার মাধ্যমে সংস্কার আর শ্রীবর্ধনের কাজে হাত দিয়েছিলেন। তার অকস্মাৎ মৃত্যুতে সব কাজ এখন বন্ধ। যেহেতু উনি নিঃসন্তান, তাই আর আন্তরিক ইচ্ছে ছিল জীবদশাতেই ওর অগাধ টাকার সারা তলাটের শ্রীবৃদ্ধি দেখে যেতে। তাই তার অকাল মৃত্যুতে অনেকেই ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলেন। স্থানীয় নানা তহবিলে এবং জেলার নানা রকম দাতব্য ব্যাপারে তার মুক্তহস্ত চাঁদা দেওয়ায় খবর ইতিমধ্যে বহুবার এই স্তম্ভে প্রকাশিত হয়েছে। স্যার চার্লসের মৃত্যু সংক্রান্ত পরিস্থিতি তদন্তের ফলে সম্পূর্ণ পরিষ্কার না হলেও স্থানীয় জনসাধারণের মধ্যে কুসংস্কার জনিত গুজব অপসারণ করতে পেরেছে। মৃত্যুর পেছনে নোংরা কারসাজি আছে এমন ভাববার কোনো কারণ পাওয়া যায়নি। অস্বাভাবিক কারণে স্যার চার্লস মারা গেলেন এমন কল্পনা কেউ করতে পারে না। মৃত্যুর কারণ খুবই স্বাভাবিক। স্যার চার্লস বিপত্নিক ছিলেন এবং হয়তো একটু বাতিকগ্রস্তও ছিলেন। বিপুল বৈভবের মালিক হওয়া সত্ত্বেও খুবই সাদাসিধে কুটির মানুষ ছিলেন উনি। বাড়ির ভেতরকার চাকর বাকর বলতে ছিল কেবল একটি দম্পতি, নাম ব্যারিমোর।
স্বামী ছিলেন খাস চাকর, স্ত্রী ঘরকন্নার পরিচালিকা এবং সাক্ষ্য এবং কয়েকজন বন্ধুর জবানবন্দি জানা গিয়েছে কিছুদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না স্যার চার্লসের, স্বাস্থ্য ভেঙে পড়েছিল। বিশেষ করে হৃদরোগে গোলযোগ দেখায় তার গায়ের রং পাল্টে যেত, নিঃশ্বাস আটকে যেত এবং প্রচণ্ড স্নায়বিক উদ্যমহীনতায় ভুগতেন। এই কেসের ঘটনাগুলো ছিল সাদাসিধে। রাত্রে শয়নের আগে বাস্কারভিল হলের বাগানে সুবিখ্যাত ইউভিতে বেড়ানোর অভ্যেস ছিল স্যার চার্লসের। ব্যারিমোর স্বামী স্ত্রী তাদের জবানবন্দিতে বলেছে চিরসবুজ ইউভিতে ভ্রমণ তার বরাবরের অভ্যেস। 4 জুন রাতেও স্যার চার্লস ব্যারিমোরকে ডেকে বাক্স বিছানা গুছিয়ে দিতে বলেছিলেন, কেননা পরের দিনই যাবেন লন্ডনে। রাত্রে যথারীতি বেরিয়েছিলেন নৈশ ভ্রমণে, সঙ্গে ছিল যথারীতি একটা চুরুট, আর ফেরেননি। রাত 12টার সময় হল ঘরের দরজা খোলা রয়েছে দেখে ভয় পেয়ে ব্যারিমোর লণ্ঠন নিয়ে বেরোন মনিবের খোঁজে। দিনে বৃষ্টি হওয়ায় মাটি ভিজেছিল। ইউভিথির রাস্তায় স্যার চার্লসের পদচিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। পায়ের ছাপ ধরে এগিয়ে চলেছিল ব্যারিমোর। ইউভিথির উদ্যানপথের মাঝামাঝি জায়গায় একটা ফটক আছে জলভূমির দিকে। এই ফটকের সামনে স্যার চার্লসের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার চিহ্ন পাওয়া গেছে। ইউভিথি ধরে আবার এগিয়ে গিয়েছিলেন এবং পথের শেষ প্রান্তে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। ব্যারিমোর জবানবন্দিতে আরও একটা ঘটনার উল্লেখ করা সত্ত্বেও তার যথাযথ প্রমাণ ও ব্যাখ্যা পাওয়া যায়নি। জলার দিকে গেট পেরিয়ে আসার সময় থেকেই নাকি স্যার চার্লস আঙুলে ভর দিয়ে হেঁটেছিলেন পথের শেষ পর্যন্ত। এই ঘটনা যখন ঘটে তখন মরফি নাকি যাযাবর ঘোড়া ব্যবসায়ী অকুস্থলের কাছেই জলের মধ্যে ছিল, কিন্তু জবানবন্দিতে জানা গেছে সে মোটেই প্রকৃতিস্থ ছিল না, অত্যাধিক মদ্যপানের দরুন। আর্তচিকিৎসার কানে এসেছিল স্বীকার করেছে, কিন্তু কোন দিক থেকে তা ঠাউর করতে পারেনি। ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি স্যার চার্লসের মৃতদেহে, যদিও ডাক্তার বলেছেন মুখভাব নাকি অস্বাভাবিক বিকৃত হয়েছিল। অবিশ্বাস্য সেই মুখ বিকৃতির দরুন নিজের বন্ধুকেও নাকি চিনতে কষ্ট হয়েছিল ডক্টর মর্টিমারের। বিশ্বাসই করতে চাননি ভুলুণ্ঠিত দেহটি তার একতা বন্ধু ও রোগী স্যার চার্লসের। পরে অবশ্য তার ব্যাখ্যা শোনা গিয়েছে হৃদয়ন্ত বেদম হয়ে মৃত্যু এলে শ্বাসকষ্টের দরুন মুখের চেহারা এমন হতে পারে। ময়নাতদন্তেও এ ব্যাখ্যার সমর্থন মিলেছে। জানা গিয়েছে দীর্ঘদিন অসুস্থ দেহযন্ত্র নিয়ে বেঁচেছিলেন স্যার চার্লস। চিকিৎসকের স্বাক্ষর ভিত্তিতে রায় দিলেন করোনার জুরিগণ। এতেই ভালো হয়েছে, কেননা স্যার চার্লসের উত্তরাধিকারে বাস্কারভিলস এরপর বসবাস করতে হবে এবং স্থগিত সৎ কাজেও নতুন করে হাত দিতে হবে। মৃত্যুকে ঘিরে যেসব রোমান্টিক কল্পকাহিনীর গুজব ডালপালা মেলে ছড়িয়ে পড়েছিল, করোনার কাঠখোট্টা রায় এবং তার অবসান না ঘটালে বাস্কারভিলস হলের পরবর্তী বাসিন্দা খুঁজে বার করতে বেগ পেতে হয়। জানা গিয়েছে স্যার চার্লস বাস্কারভিলের ছোট ভাই মিস্টার হেনরি বাস্কারভিলস যদি এখন জীবিত থাকেন তাহলে এই সম্পত্তির উত্তরাধিকারী তিনিই হবেন। তরুণ এই ভদ্রলোকে আমেরিকায় ছিলেন জানা গিয়েছে, সেই থেকে আর খবর নেই। বিপুল বৈভবের সংবাদ তার কানে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। কাগজটা ফের ভাঁজ করে পকেটস্থ করলেন ডক্টর মর্টিমার। বললেন, মিস্টার হোমস, স্যার বাস্কারভিলসের মৃত্যু সম্পর্কিত যেসব ঘটনা জনসাধারণ জেনেছে এই হলো গিয়ে তার বিবরণ। কেসটার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এতে সত্যি অনেক কৌতূহল জাগানোর বৈশিষ্ট্য রয়েছে। সেই সময় খবরের কাগজে কিছু কিছু মন্তব্য চোখে পড়েছিল বটে, কিন্তু রোমে পোপের প্রাসাদের বহুমূল্য পাথরের ওপর খোদাই করার নকশা নিয়ে রীতিমতো ব্যস্ত থাকায়, সেই সঙ্গে পোপের অনুরোধ রক্ষা করতে গিয়ে অত্যন্ত উদ্বেগের মধ্যে থাকায় বেশ কিছু কৌতূহলপূর্ণ ইংলিশ কেসের সংগ্রহে আমি আসতে পারিনি। আপনি বলেছেন এই প্রবন্ধ জনসমক্ষে প্রকাশিত সব ঘটনাই আছে, তাই তো? আছে। তাহলে প্রাইভেট ঘটনাগুলো এবার বলুন। আঙুলের ডগাগুলো একত্র করে হেলান দিয়ে বসলো হোমস। বিচারপতিদের মতন মুখখানা যদ্দূর সম্ভব নির্বিকার করে চেয়ে রইল সমাহিত চোখে। আগেই বলি, এ কথা আমি আর কাউকে বিশ্বাস করতে বলতে পারিনি। না বলার একটা উদ্দেশ্য আছে। প্রকাশ্যভাবে জনপ্রিয় কুসংস্কারকে উৎসে দিতে কোনো বিজ্ঞান সাধকই চায় না। আরও একটা উদ্দেশ্য আছে। বাস্কারভিল হলকে ঘিরে অনেক গা ছমছমে কাহিনী লোকের মুখে ফিরছে, কুখ্যাতিও বেড়ে যেতে পারে। এমন কিছু বলা এখনই সমীচীন নয়। শেষকাল হয়তো ও বাড়িতে আর কেউ থাকতেই চাইবে না। এইসব কারণেই ভেবেচিন্তে ঠিক করলাম যা জানি তার চাইতে কম বলবো। সব বললে ব্যবহারিক লাভ তেও কিছুই হচ্ছে না, কিন্তু আপনার কাছে মন খুলে কথা না বলার কারণ দেখছি না। জলাভূমিতে লোকবসতি খুবই বিরলভাবে বিক্ষিপ্ত। কাছাকাছি যাদের বসবাস, মনের দিক থেকেও তারা অনেকটা কাছের মানুষ। এই কারণেই স্যার চার্লস বাস্কারভিলের সঙ্গে এত দহরম মহরম হয়েছিল আমার। দেখা সাক্ষাৎ লেগেই থাকতো।
বেশ কয়েক মাইলের মধ্যেই প্রকৃতিবিদ মিস্টার স্টেপলটন আর লাফটার হিলের মিস্টার ফাঙ্কল্যান্ড ছাড়া শিক্ষিত পুরুষ আর কেউ নেই। অবসর জীবনযাপন করছিলেন স্যার চার্লস, কিন্তু তার ভগ্ন স্বাস্থ্যের দরুন ঘনিষ্ঠতা বৃদ্ধি পেল আমাদের দুজনের মধ্যে। এছাড়া বিজ্ঞানের বিষয়ে দুজনেরই আগ্রহ ছিল, মনের মিলতাই ভালোই ঘটল। কিন্তু আফ্রিকা থেকে বিজ্ঞানের অনেক খবর সংগ্রহ করে এনেছিলেন উনি। বহু সন্ধ্যা আনন্দে কেটেছে এই আলোচনায়। বুশম্যান আর হটেনটটের শারীরস্থান নিয়ে আলোচনা করছি ঘন্টার পর ঘন্টা। শেষ কয়েক মাসের মধ্যে একটা জিনিস ক্রমশ স্পষ্ট হয়ে উঠল আমার কাছে। স্যার চার্লসের স্নায়ুতন্ত্র অত্যধিক চাপের দরুন ভেঙে পড়তে বসেছে। এইমাত্র যে কিংবদন্তিটা আপনাকে বললাম, উনি তা অন্তর দিয়ে বিশ্বাস করেছিলেন। এত বিশ্বাস করেছিলেন যে নিজের বাড়ির বাগানে পায়চারি করতেন ঠিকই, কিন্তু রাত্রে কখনো জলায় যেতেন না। শত্রু প্রলোভনে তাকে জলায় টেনে যাওয়া অসম্ভব ছিল। মিস্টার হোমস, শুনলে খুবই অদ্ভুত মনে হবে আপনার, কিন্তু উনি সমস্ত সত্তা দিয়ে বিশ্বাস করতেন সত্যিই একটা ভয়াবহ ওইসব ঝুলছে বংশের মাথায়। অনেক দুর্ভোগ লেখা আছে অদৃষ্টে। পূর্বপুরুষের যেসব কাহিনী শোনাতেন তা শুনলে সত্যিই বুক দমে যায়। কল্পনা করতেন বিকট দেখতে কী যেন একটা প্রাণী সবসময় তাড়া করছে তাকে। প্রায় জিজ্ঞেস করতেন আমাকে রাত্রে রোগী দেখতে গিয়ে বেরিয়ে অদ্ভুত কোনো জানোয়ার কখনো দেখেছে কিনা, অথবা কুকুরের ডাক শুনেছে কিনা। শেষ প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন বেশ কয়েকবার। প্রতিবারই উত্তেজনায় কাঁপতে থাকতো কণ্ঠস্বর। শোচনীয় ঘটনার হপ্তাখানেক আগে এক সন্ধ্যায় গাড়ি নিয়ে গেলাম ওর বাড়ি। হল ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি। আমার 2 চাকার হালকা গাড়ি নিয়ে সামনে দাঁড়ালাম। গাড়ি থেকে নামলাম। এমন সময় উনি আমার কাঁধের উপর দিয়ে আমার পিছন দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। চোখের পাতা আর পড়ল না। সাংঘাতিক বিভীষিকা ফুটল তার চোখের তারায় তারায়। ঝট করে ঘুরে দাঁড়াতেই ছায়ার মতো কী যেন একটা শরীরে দেখলাম। রাস্তার শেষ প্রান্তে বড় কালো বাছুর নিশ্চয়ই। উনি কিন্তু এমন উত্তেজিত আর অস্থির হয়ে পড়লেন যে বাধ্য হয়ে জায়গাটায় গিয়ে জানোয়ারটাকে খুঁজলাম। যদিও পেলাম না, সে পালিয়েছে। কিন্তু ওর মনের উপর মারাত্মক ছাপ ফেলল এই ঘটনাটা। সমস্ত সন্ধ্যাটা রইলাম সঙ্গে সঙ্গে। কেন এত উত্তেজিত হয়েছেন বোঝানোর জন্যই তখনই পাণ্ডুলিপিটা আমার জিম্মায় উনি রেখে দিলেন। এখানে এসে প্রথমেই তা থেকে পড়ে শুনেছি আপনাকে। ঘটনাটা তুচ্ছ হলেও বললাম এই কারণে যে পরের ট্র্যাজেডিটার সঙ্গে হয়তো এর কোথাও একটা যোগসূত্র আছে। যদিও সেই মুহূর্তে আমার দৃঢ় বিশ্বাস ছিল বিষয়টা একেবারেই তুচ্ছ এবং ওর এত উত্তেজনার কোনো কারণ নেই। আমার পরামর্শ শুনে লন্ডন যাচ্ছিলেন স্যার চার্লস। আমি জানতাম ওর হৃদযন্ত্রের অবস্থা ভালো নয়। কারণটা যতদূর উদ্ভট হোক না কেন, এক নাগাড়ে ভয় আর উদ্বেগে থাকার ফলে শরীরের উপর গুরুতর প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। হৃদযন্ত্রের উপরেও অত্যাধিক ধকল পড়ছিল। তাই ভেবেছিলাম মাস কয়েক শহরে 5 রকম ব্যাপারে মন ছেড়ে দিলে এখানকার অযথা উদ্বেগ থেকে নিষ্কৃতি পাবেন উনি। নতুন মানুষ হয়ে বাড়ি ফিরবেন। মিস্টার স্টেপলটন আমার দুজনেরই বন্ধু। স্যার চার্লসের ভগ্নস্বাস্থ্য নিয়ে উনিও উদ্বিগ্ন ছিলেন। লন্ডনে পাঠানোর ব্যাপারে একই মত তিনিও পোষণ করতেন। শেষ মুহূর্তে ঘটল এই ভয়ঙ্কর বিপর্যয়। স্যার চার্লস যে রাতে মারা গেলেন সে রাতে ব্যারিমোর তার মৃতদেহ আবিষ্কার করেই খবর পাঠায় আমাকে। খবর নিয়ে আসে ঘোড়ার সহিত পাকিন্স। আমি তখনও শুতে যাইনি। ঝড়ের মতো ঘোড়ায় চেপে ওকে আসতে দেখেই ঘটনার 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই বার্কাসভিল হলে। তদন্তে যে সমস্ত ঘটনা উল্লেখ করেছে তার প্রতিটি আমি যাচাই করেছি, তবে সমর্থন করেছি। পায়ের ছাপ ধরে ইউবিতে দিয়ে আমিও এগিয়েছি। জলার দিকে ফটকে যেখানে উনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন বলে মনে হয়েছে সে জায়গায় আমি দেখেছি। ঠিক সেইখান থেকে পায়ের ছাপের ধরন পাল্টে যাওয়া নিয়ে মন্তব্য করেছি। নরম কাকর জমির উপর ব্যারিমোরের পায়ের ছাপ ছাড়া আর পায়ের ছাপ নেই লক্ষ্য করেছি। সবশেষে খুব সাবধানে মৃতদেহ পরীক্ষা করেছি আমি। না আসা পর্যন্ত কেউ ছোঁয়নি মৃতদেহ। 2 হাত ছড়িয়ে 10 আঙুল দিয়ে মাটি আঁকড়ে ধরে মুখ থুবড়ে পড়েছিলেন স্যার চার্লস। একটা প্রচণ্ড আবেগে তার প্রচণ্ড খিঁচুনি উঠে গিয়েছিল অঙ্গ প্রত্যঙ্গে, যার ফলে ওকে শনাক্ত করতে গিয়ে দ্বিধায় পড়েছিলাম। দৈহিক আঘাত একেবারেই নেই। তদন্তের সময় কিন্তু একটা মিথ্যে বিবৃতি দিয়েছিল ব্যারিমোর। বলেছিল মৃতের আশেপাশের জমিতে কোনো ছাপ পাওয়া যায়নি। আসলেও লক্ষ্য করেনি, আমি লক্ষ্য করেছিলাম। একটু তফাতে দেখেছিলাম সেই ছাপ, কিন্তু বেশ স্পষ্ট আর টাটকা। পায়ের ছাপ? হ্যাঁ, পায়ের ছাপ। পুরুষ মানুষের নাকি মেয়ে মানুষের? ক্ষণেকের জন্য অদ্ভুতভাবে আমাদের পানে চেয়ে রইলেন ডক্টর মর্টিমার। তারপর প্রায় ফিসফিস করে বললেন চাপা গলায়, মিস্টার হোমস, পায়ের ছাপ ওটা দানব কুকুরের।
স্বীকার করতে লজ্জা নেই, কথাগুলো শুনেই গা শিরশির করে উঠল আমার। ডাক্তারের কণ্ঠস্বরও বেশ রোমাঞ্চিত লক্ষ্য করলাম। অর্থাৎ বক্তব্য বিষয় বলতে গিয়ে উনি নিজেও বিলক্ষণ বিচলিত হয়েছেন। উত্তেজনায় সামনে ঝুঁকে পড়েছে হোমস। কৌতূহল নিবিড় হলে, আগ্রহ অতীব্র হলে যেভাবে ওর চোখ জ্বলতে দেখেছি বরাবর, এখনো সেই কঠিন শুষ্ক দীপ্তি ঠিকরে আসছে চোখের তারা থেকে। আপনারা দেখেছেন? আপনাকে যেরকম স্পষ্ট দেখছি সেইভাবে দেখেছি। কাউকে বলেননি? বলে লাভ? আর কেউ দেখলো না, এটা কি করে হয়? দেহ থেকে প্রায় 20 গজ দূরে ছিল ছাপগুলো, কেউ তাই মাথা ঘামায়নি। এই কিংবদন্তি পড়া থাকলে আমিও মাথা ঘামাতাম না। জলাভূমিতে মেষপালকদের নিশ্চয়ই অনেক কুকুর আছে, তাই না? আছে নিশ্চয়, কিন্তু এ কুকুর ভেড়া সামলানো কুকুর নয়। খুব বড় বলছেন? অতিকায়। কিন্তু দেহের কাছে আসেনি। না। রাত কিরকম ছিল? খারাপ স্যাঁতস্যাঁতে। কিন্তু ঠিক বৃষ্টি পড়ছিল না। না। বিথিটা কিরকম? মাঝখানে 8 ফুট চওড়া হাঁটবার রাস্তা, দুপাশে 12 ফুট উঁচু মানতার আমলের ইউ গাছের দুটি সারি। ঝোপ এত ঘন যে দুর্বোধ্য বললেই চলে। আচ্ছা, পায়ে চলা রাস্তা আর ঝোপের মাঝখানে কিছু আছে? আছে 6 ফুট চওড়া ঘাসের পটি দুপাশেই। আচ্ছা, বিথির একটা জায়গায় একটা ফটক আছে না? আছে, ছোট ফটক জলাভূমির দিকে। ঝোপের মাঝে ফটক ছাড়া আর কোনো ফাঁক আছে? না। তার মানে বিথিতে ঢুকতে হলে নয় বাড়ির দিক থেকে নয় জলার দিক থেকে আসতে হবে, তাই তো? একদম শেষে গ্রিবাসের ভেতর দিয়ে বেরোনোর একটা পথ আছে। স্যার চার্লস তদ্দূর পৌঁছতে পেরেছিলেন? তা সেখান থেকে প্রায় 50 গজ দূরে পড়েছিলেন। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিন মিস্টার মর্টিমার। ছাপগুলো আপনি মাটির উপর দেখেছিলেন, ঘাসের ওপর নয় তো? ঘাসের উপর কোনো ছাপই পড়েনি। জলার ফটক যেদিকে, ছাপগুলো কি সেই দিকেই দেখেছিলেন? হ্যাঁ, জলার ফটক যেদিকে সেদিকে রাস্তার ধার ঘেঁষে। না, আপনার কথা শুনে দারুণ কৌতূহল জাগছে। আরেকটি বিষয়, ছোট ফটকটা কি বন্ধ করা ছিল? ছিল, প্যাডলক ঝুলছিল। তা কত উঁচু ফটক? ফুট 4 যে কেউ টপকে আসতে পারে? পারে। ছোট ফটকের পাশে কি ছাপ দেখেছেন? সেরকম কিছু দেখিনি। এ তো ভারী আশ্চর্য, কেউই কি খুঁটিয়ে দেখেনি? আমি দেখেছি। তারপরেও কিছু পাননি? বড় গোলমেলে ব্যাপার মিস্টার হোমস। স্যার চার্লস সেখানে 5-10 মিনিট দাঁড়িয়ে ছিলেন, বুঝতে পেরেছি। কি করে বুঝলেন? চুরুট থেকে ছাই ঝেড়েছিলেন। চমৎকার ওয়াটসন, এই হলো কি আমাদের মনের মতন সহযোগী। কিন্তু পায়ের ছাপ? কাপড় বিছানো সামান্য জায়গায় নিজের পায়ের ছাপ ফেলেছেন অনেকে, আর কারোর পায়ের ছাপ আলাদা করে বার করতে পারিনি। অসহিষ্ণু ভঙ্গিমায় হাঁটু চাপড়ালো শার্লক হোমস। ইস, আমি যদি থাকতাম তখন। এই কেসটার মধ্যে সত্যি কৌতূহল জাগানোর অনেক অনেক ব্যাপার আছে। বৈজ্ঞানিক বিশেষজ্ঞের অনেক উপাদান পাবে এই কেসে, পাবে বিস্তর গবেষণার সুযোগ। কাকর পৃষ্ঠায় লেখা অনেক খবর আমি ঠিক পড়ে নিতাম। আফসোস হচ্ছে রে ওয়াটসন, আফসোস হচ্ছে। কিন্তু ধুলোবালি বৃষ্টির জলে কৌতূহলী চাষাদের কাঠের শুকতলা সব চিহ্নই এতক্ষণে একাকার হয়ে গেছে। বলো ডক্টর মার্টিমার, তখন আমাকে ডাকলেন না কেন? এর জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে ডাকার আগে যা কিছু জেনেছি দুনিয়ার সামনে তা প্রকাশ করতে হতো। কেন তা করতে চাইনি আগেই বলেছি। তাছাড়া দ্বিধা করছেন কেন? অত্যন্ত তীক্ষ্ণাদি আর অত্যন্ত অভিজ্ঞ গোয়েন্দারাও অসহায় পড়ে এমন রাজ্যও কিন্তু আছে। জিনিসটা অলৌকিক, এটাই বলতে চাইছেন তো? স্পষ্টভাবে তা বলিনি। বলেননি, কিন্তু মনে মনে ঠিক তাই ভাবছেন। মিস্টার হোমস, বিয়োগান্তক সেই ঘটনার পরে এমন কতগুলো ঘটনা আমার কানে এসেছে, প্রকৃতির বাধা নিয়মে আওতায় তা ফেলা যায় না। যেমন? ভয়ঙ্কর সেই ঘটনা ঘটবার আগেই জলাভূমিতেই অনেকে একটা অদ্ভুত প্রাণী দেখেছে। বাস্কারভিল পিশাচের মতোই তাকে দেখতে। বিজ্ঞান দুনিয়া এখনও এই প্রাণীর হদিশ পায়নি। প্রত্যেকেই এক বাক্যে বলেছে জানোয়ারটা আকারে অতিকায়, বিকট এবং প্রেতচ্ছায়ার মতন।
কিন্তু তিনজনকে আমি জেরা করেছিলাম। তিনজনের মধ্যে যে লোকটা গায়ে থাকে মাথা তার নিরেট, কপল কল্পনায় ভেসে যাওয়ার পাত্র নয়। আরেকজন ঘোড়ার ডাক্তার, তৃতীয় ব্যক্তি জলার চাষা। তিনজনেই বলেছে একই কাহিনী। কিংবদন্তির পিশাচ কুকুরের মতো একটা ভয়ঙ্কর পেতেছে নাকি ঘুরে বেড়ায় জলাভূমিতে। সাক্ষাৎ নরক থেকে তার আবির্ভাব। বিশ্বাস করুন, আতঙ্কে থমথম করছে গোটা জলা। পাথরের মতো শক্ত যার বুকের পাটা, রাতের অন্ধকারেও সে আর জলা পেরোতে রাজি নয়। বিজ্ঞানের লোক হয়েও আপনি এসব অতি প্রাকৃত ব্যাপার বিশ্বাস করেন দেখছি। বুঝতে পারছি না এছাড়া আর কি বিশ্বাস করা যায়। এতদিন ধরে ইও জগতের ব্যাপার স্যাপারেই সীমিত রেখেছিলাম আমার তদন্ত। তবে বিনয়ের সঙ্গেই বলবো, অশুভ শক্তির সঙ্গে বহুবার টক্কর দিয়েছি, কিন্তু অশুভ শক্তিদের জনকদের সঙ্গে লড়তে যাওয়াটা খুব বেশি উচ্ছ্বাসা হয়ে যায়। অবশ্য পায়ের ছাপটা যে জন্তু জগতের, আপনি তা স্বীকার করছেন তো? কিংবদন্তি কুকুরটাও বস্তু জগতের কুকুরটার মতোই টুটি কামড়ে ছিঁড়ে ফেলেছিল। তা সত্ত্বেও কিন্তু পৈশাচিক ছিল সে। আরে সর্বনাশ, আপনি তো দেখছি অপ্রকৃতবিদদের অনেক কাছে চলে গেছেন। ডক্টর মর্টিমার, এইবার একটা কথা বলুন তো, এই যদি আপনার ধারণা হয় তাহলে পরামর্শের জন্য আমার কাছে এসেছেন কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে স্যার চার্লসের মৃত্যুর রহস্য তদন্ত যে পণ্ডশ্রম তা আপনি বিশ্বাস করেন। তা সত্ত্বেও আপনি চান আমি এটা তদন্ত করি। আমি তো বলিনি যে আমার ইচ্ছা আপনি তদন্ত করুন। তাহলে আপনাকে সাহায্য করব কি করে? এখন থেকে ঠিক 1 ঘন্টা 15 মিনিট পরে ওয়াটারলু স্টেশনে পৌঁছাচ্ছেন স্যার হেনরি বাস্কারভিল। কি করব তাকে নিয়ে আপনি শুধু এইটুকু বলে সাহায্য করুন আমাকে। উত্তরাধিকারী হিসাবে আসছেন বলেই কি এই পরামর্শ চাইছেন? হ্যাঁ, স্যার চার্লসের মৃত্যুর পর খোঁজ খবর নিয়ে জানলাম তরুণী ভদ্রলোক কানাডায় চাষবাস নিয়ে আছেন। যদ্দূর খবর পেয়েছি ভদ্রলোক সব দিক দিয়ে চমৎকার। এখন কিন্তু ডাক্তার হিসাবে এসব কথা বলছি না, বলছি স্যার চার্লসের উইলের আছি আর সম্পত্তি তত্ত্বাবধায়ক হিসাবে। আর কেউ দাবিদার নেই নিশ্চয়ই? না, ইনি ছাড়া আরেক জ্ঞাতির সন্ধান পেয়েছিলাম, রোজার বাস্কারভিল, স্যার চার্লসের কনিষ্ঠ ভাই। স্যার চার্লস ছিলেন 3 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ। মেজো ভাই অল্প বয়সেই মারা যায়। এই হেনরি ছেলেটা তারই ছেলে। তৃতীয় ভাই রজার বংশের কুলাঙ্গার। বাস্কারভিল বংশের আদিপুরুষের দাপট যেন ওর মাথার মধ্যে চারা দিয়েছিল। লোকে বলে চেহারা চরিত্র সব দিক থেকে হিউগো বাস্কারভিলের দ্বিতীয় সংস্করণ তিনি। হিউগোর পারিবারিক ছবির সঙ্গে হুবহু মিলে যায়। ইংল্যান্ডকে জ্বালিয়ে পুড়িয়ে পালিয়ে যান মধ্য আমেরিকায়, সেখানেই হলুদ জ্বরে মারা যায় 1876 সালে। বাস্কারভিল বংশের শেষ বংশধর এখন এই হেনরি। 1 ঘন্টা 5 মিনিট পরে ওয়াটারলু স্টেশনে তার সঙ্গে দেখা হবে আমার। তার বার্তায় জেনেছি সাদারস্টন পৌঁছাচ্ছেন আজ সকালে। মিস্টার হোমস, বলুন এখন কি করি তাকে নিয়ে। বাপ ঠাকুরদার ভিটে কেন যাবেন না বলতে পারেন? সেটাই স্বাভাবিক, তাই না? অথচ দেখুন, বাস্কারভিল বংশের যারাই ওখানে গেছে কপাল পুড়েছে তাদের, অমঙ্গল এসেছে জীবনে। আমার বিশ্বাস মৃত্যুর আগে আমার সঙ্গে কথা বলবার সুযোগ যদি পেতেন স্যার চার্লস, শেষ বংশধরকে তার বিপুল বৈভবের একমাত্র উত্তরাধিকারীকে করাল মৃত্যুর এহেন জায়গায় না আসতেই বলে দিতেন। অথচ দেখুন, ওর উপস্থিতির উপরেই পুরোপুরি নির্ভর করছে দিনহীন এই পল্লী অঞ্চলের সর্বাঙ্গীন সমৃদ্ধি। বাস্কারভিল হলে মানুষ যদি না থাকে তাহলে স্যার চার্লস যা কিছু সৎ কাজ করেছেন সবই মাঠে মারা যাবে। আমার স্বার্থ আছে বলেই এ ব্যাপারে পাছে বেশি বাড়াবাড়ি করে ফেলি, তাই এসেছে আপনার কাছে উপদেশ নিতে। সোজা কথা ব্যাপারটা বলি তাহলে। আপনি মনে করেন ডার্টমুরে এমন এক পৈশাচিক শক্তির কাজ করেছে যার ফলে বাস্কারভিল বংশধরদের পক্ষে জায়গাটা নিরাপদ নয়, তাই তো? এটাই তো আপনার অভিমত? সেরকম অনেক প্রমাণ পেয়েছি, এইটুকুই শুধু বলতে চাই, ঠিক কথা। কিন্তু আপনার অতিপ্রাকৃত অনুমিতি যদি সঠিক হয় তাহলে অশুভ শক্তির প্রকোপ শুধু ডেভনশায়ারে কেন, লন্ডন শহরও সমানভাবে দেখা যাবে। শুধু গ্রাম্য গির্জের পোশাক ঘরেই তাণ্ডব নাচ দেখিয়ে শয়তান ক্ষান্ত হবে এমনটা কিন্তু কল্পনা করা কঠিন। মিস্টার হোমস, আপনি নিজে এসবের সংস্পর্শে সরাসরি আসেননি বলেই এমনই ধরনের কথা বলছেন। এলে কিন্তু এভাবে কথা আর বলতেন না। আপনার উপদেশ তাহলে এই, আপনি মনে করেন হেনরি বাস্কারভিল লন্ডন শহরে যতখানি নিরাপদ থাকবেন ঠিক ততখানি নিরাপদ থাকবেন ডেভনশায়ারে। 50 মিনিট পরে উনি আসছেন, বলুন কি সুপারিশ করতে চান। মশাই, আমার একটাই সুপারিশ। আমার সামনে দরজা আছড়ে শেষ করে দিল আপনার স্প্যানিয়েল কুকুরটা। তাকে ডেকে নিয়ে এবার ভাড়াটে গাড়িতে চাপুন, ওয়াটারলু স্টেশনে যান,
স্যার হেনরি বাস্কেভিলের সঙ্গে দেখা করুন। আমি যতক্ষণ না এই ব্যাপারে মনস্থির করছি ততক্ষণ তাকে কিচ্ছু বলবেন না। মনস্থির করতে কতক্ষণ সময় নেবেন? 24 ঘন্টা। ডক্টর মর্টিমার, কাল 10টায় এই সময় এই ঘরে আপনি যদি আমার সঙ্গে দেখা করেন তাহলে অত্যন্ত বাধিত হব। আর সঙ্গে স্যার হেনরি বাস্কারভিলসকেও যদি আনেন তাহলে ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে অনেক সুবিধে হবে। তাই করবো মিস্টার হোমস। শার্টের আস্তিনের কাপে সাক্ষাতের সময় লিখে নিলেন ডক্টর মর্টিমার। তারপর ওর নিজস্ব অদ্ভুত ভঙ্গিমায় উকিমারা কায়দায় মাথা ঠেলে বার করে আনমোনাভাবে হনহন করে এগিয়ে গেলেন দরজার দিকে। সিঁড়ির মাথায় দাঁড় করালো হোমস। বলল, আর একটা প্রশ্ন ডক্টর মর্টিমার, আপনি বলেছিলেন স্যার চার্লস বাস্কারভিলের মৃত্যুর আগে বেশ কয়েকজন ওই অশরীর প্রেতকে জলে টহল দিতে দেখেছে, তাই তো? 3 জন দেখেছে। মৃত্যুর পর আর কেউ দেখেছে? আমি শুনিনি। ধন্যবাদ। সুপ্রভাত। চেয়ারে ফিরে এসে বসল হোমস। অন্তরে পরিতৃপ্তি প্রকাশ পেল প্রসন্ন মুখ্য ছবিতে। মনের মতো কাজ যেন এসে গেছে, পা বাড়ালেই হয়। বেরোচ্ছ নাকি হে ওয়াটসন? আমাকে দিয়ে যদি তোমার কোনো কাজ না হয় তাহলেই বেরোবো। ভায়া ওয়াটসন, সক্রিয় মুহূর্তেই তোমাকে আমার দরকার। কয়েকটা ব্যাপারে এই কেসটা কিন্তু চমৎপ্রদ আর সত্যি অদ্বিতীয়। ব্র্যাডলির দোকানের পাশ থেকে যাবার সময় 1 পাউন্ড করা দা কাটা তামাক আমাকে পাঠিয়ে দিতে বলবে? ধন্যবাদ। সন্ধ্যা পর্যন্ত যদি বাইরে কাটিয়ে দিতে পারো তাহলেই ভালো হয়। সেই ফাঁকে অত্যন্ত ইন্টারেস্টিং এই ধাঁধার সঙ্গে আমি আমার কতগুলো ধারণা মিলিয়ে দেব। প্রগাঢ় মনোসংযোগের প্রয়োজন দেখা দিলেই নির্জনতার একাকিত্ব নিতান্তই দরকার হয় বন্ধুবরের। তখন মনের দাড়িপাল্লায় ওজন করে দেখে কোন পয়েন্টটা কাজের আর কোনটা অকাজের। মনে মনে খাড়া করে বিকল্প অনুমিতি। একটার সঙ্গে আরেকটা মিলিয়ে দেখে কোনটা বেশি কার্যকর। বিধি সাক্ষ্য প্রমাণের গুরুত্ব যাচাই করে স্রেফ চিন্তা শক্তি দিয়ে। কাজেই সারাদিন ক্লাবে কাটালাম। সন্ধ্যের আগে বেকার স্ট্রিট মুখো হলাম না। রাত 9টায় ঢুকলাম বসবার ঘরে। ঢুকেই প্রথমে মনে হলো নিশ্চয় আগুন লেগেছে কোথাও, ধোঁয়ায় ঘর ভরে গেছে। টেবিলের উপর ল্যাম্পের আলো ম্লান হয়ে উঠেছে ধোঁয়ার আড়ালে। ঢোকবার পর অবশ্য সে ভয় আর রইল না, কেননা তামাক পুরার গন্ধ ভেসে এলো নাকে। সেই সঙ্গে কড়া তামাকের কটু উগ্র ধোঁয়া গলায় ঢুকতেই কাশতে লাগলাম খক খক করে। ধোঁয়ার ঝাপসা পর্দার মধ্যে দিয়ে দেখতে পেলাম দাঁতের ফাঁকে কালো ক্লে পাইপ কামড়ে ধরে চেয়ারে কুণ্ডলি পাকিয়ে বসে হোমস। খান কয়েক পাকানো কাগজ ছড়ানো আশেপাশে। ঠান্ডা লাগিয়ে এলে নাকি ওয়াটসন? না, আবহাওয়াটা বিষাক্ত। ভাগ্যিস তুমি বললে। ধোঁয়াটা খুব ঘন হয়ে উঠেছে দেখছি। ঘন কি হে, অসহ্য। তাহলে বরং জানলাটা খুলে দাও। সারাদিন ক্লাবে ছিল দেখছি। কি ভাইয়া, ঠিক বললাম তো? আমার হতচকিত ভাব দেখে হেসে ওঠে হোমস। ওয়াটসন, তোমার মধ্যে দারুণ একটা মন মাতানো তাজা ভাব দেখতে পাচ্ছি। তাই তোমারই কৃপায় পাবা আমার সামান্য শক্তির কসরত দেখানোর সুযোগ ছাড়তে পারিনি। এরকম কাদাতে বাদলা দিনে একজন রাস্তায় বেরালো। ফিরে এলেন ফিটফাট বেশে, জুতো আর টুপির চেকনায় অম্লান রেখে। অতএব তিনি সারাদিন ঠায় কোথায় বসেছিল? কোথায় থাকা সম্ভব বলে মনে হয়? স্পষ্ট ব্যাপার নয় কি? স্পষ্টই বটে। দুনিয়াটা স্পষ্ট জিনিসেই ঠাসা। চোখ মেলে দেখার সুযোগ কেউ পায় না। আমি কোথায় ছিলাম বলে মনে হয়? ঠায় বসেছিলে? ঠিক উল্টো। আমি গেছিলাম ডেভনশেয়ারে। সূক্ষ্ম দেহে? ঠিক বলেছ। দেহটা এই হাতল চেয়ারে থেকেছে। অত্যন্ত পরিতাপের সঙ্গে জানাচ্ছি, আমার অবর্তমানে সে 2টো বড় পট ভর্তি কফি আর অবিশ্বাস্য পরিমাণে তামাক সেবন করেছে। তুমি বেরিয়ে যাবার পর স্ট্যানফোর্ডের দোকান থেকে জলার সামরিক ম্যাপ আনিয়েছিলাম। এতক্ষণ সূক্ষ্ম হয়ে সেখানে বিচরণ করছিলাম। রাস্তা চিনতে কোনো ভুল হয়নি। বিরাট স্কেল ম্যাপ নিশ্চয়ই? খুব বিরাট। এই হলো সেই জলা, যা নিয়ে আমাদের দরকার। আর মাঝখানে এইটা হলো বাস্কারভিল হল।
জঙ্গল ঘেরা? ইউবিথিটা ম্যাপে দেখানো হয়নি, কিন্তু আমার মনে হয় সেটা এই লাইন বরাবর হবে। বুঝতে পারছো নিশ্চয়ই, জলে পড়েছে লাইনের ডান দিকে। এইখানে যে এই যে ছোট ছোট বাড়ির জটলা, এটা হলো গ্রিন পেন পল্লী, আমাদের বন্ধু ডক্টর মর্টিমারের সদর দপ্তর। 5 মাইল ব্যাসার্ধের বৃত্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সামান্য কিছু বাড়িঘরদোর। এই হলো ল্যাপ্টার হল, বিবৃতিতে উল্লেখ আছে। এইখানে একটা বাড়ির চিহ্ন দেওয়া হয়েছে, নিঃসন্দেহে এটা প্রকৃতিবিদের বাসস্থান। নামটা যতদূর মনে পড়লো স্টেপলটন। এইখানে দুটো জলাভূমির খামার, হাইটর ও ফাউলমার। তারপর 14 মাইল দূরে রয়েছে প্রিন্সটাউনের বিরাট কয়েদখানা। বিক্ষিপ্ত এই কয়েকটা জায়গার চারপাশে আর মাঝে খা খা করছে প্রাণহীন জনহীন জলভূমি। এই মঞ্চেই অভিনীত হয়েছে বিয়োগান্তক সেই দৃশ্য, এবং সেই মঞ্চেই তার পুনরা অভিনয়ের চেষ্টা চালিয়ে যাব আমরা। খুবই বন্য অঞ্চল মনে হচ্ছে। হ্যাঁ, একেবারে উপযুক্ত পরিবেশ। শয়তানের যদি ইচ্ছা হয় নরলোকের ব্যাপারে নাক গলানো। অতিপ্রাকৃত ব্যাখ্যার দিকে তাহলে তুমি নিজেই ঝুঁকছো? শয়তানের অনুচর তো রক্ত মাংসের প্রাণীও হতে পারে, পারে না কি? শুরুতে দুটো প্রশ্নের মোকাবিলা করতে হবে। প্রথম, আদৌ কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা। দ্বিতীয়ত, অপরাধটা কি এবং করা হয়েছে কিভাবে। ডক্টর মর্টিমারের অনুমান যদি সত্যি হয়, সত্যিই যদি প্রাকৃতিক সাধারণ নিয়ম বহির্ভূত কোনো অজ্ঞাত শক্তির খেলা এই কেসে থাকে, তাহলে আমাদের তদন্তের ইতি এইখানেই। কিন্তু এটা হলো গিয়ে আমাদের শেষ অনুমতি, আর এর আগের সবকটা অনুমতিকে আমি যাচাই করার আগে এ অনুমতিকে ধরাশায়ী করে দিতে রাজি নই। যদি কিছু মনে না করো, আমার মনে হয় ওই জানলাটা আবার বন্ধ করতে হবে। ব্যাপারটা অসাধারণ। আমি লক্ষ্য করে দেখেছি ঘনীভূত আবহাওয়ার মধ্যে চিন্তাশক্তি ও একাগ্রতা আমার বাড়ে। চিন্তাকে ঠেলে ঠুলে অবশ্য একটা বাস্কের মধ্যে ঢুকিয়ে যাচাই করে দেখিনি কতখানি সত্য কথাটা। তবে বিশ্বাসটা এসেছে যুক্তি নির্ভর পথে। কেসটা নিয়ে ভেবেছো? হ্যাঁ, ভেবেছি। সারাদিন অনেক চিন্তা করেছি। ভেবে কি মনে হলো? অত্যন্ত গোলমেলে। কাঠামোটা কিন্তু সেই রকমই, তফাতও আছে। যেমন পায়ের ছাপের পরিবর্তন। তোমার কি মনে হয়? মর্টিমার তো বললেন বিথির ওই দিকে আঙুলে ভর দিয়ে হেঁটেছিলেন স্যার চার্লস। তদন্তে কতগুলো মুখ আছে, উনি শুধু তা পুনরাবৃত্তি করেছেন। বিথির পথে আঙুল ভর দিয়ে কেউ মাঠে হাঁটে? তাহলে দৌড়াচ্ছিলেন ওয়াটসন, দৌড়াচ্ছিলেন, প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছিলেন স্যার চার্লস। পড়ি কি মরি করে দৌড়াচ্ছিলেন। দৌড়াতে দৌড়াতে শেষকালে কলজে ফেটে যায়, মুখ থুবড়ে পড়ে যায় তার মৃতদেহটা। কার তাড়া খেয়ে দৌড়চ্ছিলেন? সেটাই তো আমাদের প্রহেলিকা। ও দৌড়ানোর আগে উনি যে ভয় সেটিয়ে গিয়েছিলেন, সেরকম ইঙ্গিত কিন্তু রয়েছে। কেন বলছো? আমি ধরে নিচ্ছি মৃত্যুর কারণটা এসেছে জলার ওপর দিয়ে, ঠিক আছে? আর যদি তাই হয়, তাহলে বলবো ভয়ের চোটে উনি বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। বাড়ির দিকে না দৌড়ে ঠিক উল্টো দিকে দৌড়াচ্ছিলেন। যাযাবর জিপসির জবানবন্দি যদি সত্যি হয়, তাহলে উনি বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে এমন একদিকে দৌড়াচ্ছিলেন যেদিক থেকে কেউ এসে তাকে বাঁচাবে না। তারপর ধরো, সে রাতে কার প্রতীক্ষা করছিলেন উনি? বাড়িতে বসে প্রতীক্ষা না করে ইউবিথির মধ্যে দিয়ে দাঁড়িয়েছিলেন কেন? তোমার কি মনে হয় উনি কারো অপেক্ষায় ছিলেন? ভদ্রলোকের বয়স হয়েছে, তার উপর অশক্ত। সান্ধ্যভ্রমণ তাকে মানায় ঠিকই, কিন্তু সে রাতে দারুণ ঠান্ডা পড়েছিল, ঝোড়ো হাওয়া বইছিল, মাটি স্যাঁতস্যাঁতে ছিল। এ পরিস্থিতিতে তার মতন মানুষের পক্ষে 5 থেকে 10 মিনিট ঠায় দাঁড়িয়ে থাকা কি স্বাভাবিক বলে তোমার মনে হয়? চুরুটের ছাই থেকে ঠিক সিদ্ধান্তই নিয়েছে ডক্টর মর্টিমার। ভদ্রলোকের বাস্তব বুদ্ধি এত প্রখর ভাবতে পারিনি। উনি কিন্তু প্রতি সন্ধ্যাতেই বেরোতেন। প্রতি সন্ধ্যায় জলার গেটে অপেক্ষা করতেন? তা কিন্তু মনে হয় না। পক্ষান্তরে সাক্ষীরা বলেছেন উনি জলাভূমি প্রায় এড়িয়েই চলতেন, অথচ সে রাতে অপেক্ষা করেছেন ফটকের কাছে। পরের দিনই তার লন্ডন রওনা হওয়ার কথা। এবার একটা আকার নিচ্ছে কেসটা, বোধগম্য হচ্ছে। ওয়াটসন, বেলাটা একটু এগিয়ে দেবে?
কাল সকালে স্যার হেনরি বাস্কারভিল আর ডক্টর মর্টিমারের সাক্ষাতের আগে মুলতবি থাক এই প্রসঙ্গে যাবতীয় ভাবনা চিন্তা। সকাল সকাল সাফ হয়ে গেল ব্রেকফাস্ট টেবিল। পূর্ব ব্যবস্থা অনুযায়ী সাক্ষাৎকারীদের অপেক্ষায় ড্রেসিং গাউন পরে বসে রইল হোমস। মক্কেলরা দেখলাম ঘড়ি ধরে চলেন, কাটায় কাটায় 10টায় এলেন। ঘড়িতে 10টা বাজবার সঙ্গে সঙ্গে ডক্টর মর্টিমারকে নিয়ে আসা হলো ওপরে। পেছনে পেছনে এলেন তরুণ ব্যারোনেট। ভদ্রলোকের বয়স বছর 30। ছোটোখাটো মানুষ, সতর্ক, চোখ কালো, অত্যন্ত বলিষ্ঠ গঠন, যেন পেটাই লোহা, পুরু কালো ভুরু এবং দৃঢ় যুদ্ধপ্রিয় মুখাবয়ব। পরনে লালচে টুইট স্যুট, চেহারায় রোদ জলের স্বাক্ষর, যেন জীবনের অনেকটা সময় কাটিয়েছেন খোলা হাওয়ায়। তা সত্ত্বেও কিন্তু স্থির চোখ আর শান্ত আচরণের মধ্যেই উচ্চ বংশের সুস্পষ্ট ছাপ। ইনি স্যার হেনরি বাস্কারভিল, বললেন ডক্টর মর্টিমার। কি কাণ্ড দেখুন দেখি, অদ্ভুত ব্যাপার মিস্টার শার্লক হোমস। এই বন্ধুটি যদি আজ সকালে আপনার এখানে আসবার কথা না বলতেন, আমি নিজেই আসতাম। ছোটখাটো ধাঁধার সমাধান আপনি করেন জানি, আজ সকালেই এমনি একটা ধাঁধায় আমি পড়েছি। একটু বেশি চিন্তার দরকার, আমার সে সময় নেই। বলুন স্যার হেনরি, লন্ডনে পৌঁছে আশ্চর্য অভিজ্ঞতা লাভ হয়েছে বলে মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু নয় মিস্টার হোমস, ঠাট্টা বলেই মনে হয়। আজ সকালে এই চিঠিটা পেয়েছি, জানি না একে চিঠি বলবেন কিনা। টেবিলের উপর একটা লেফাফা রাখলেন স্যার হেনরি। আমরা প্রত্যেকেই ঝুঁকে পড়লাম খামটার উপর। মামুলি কাগজের খাম, রংটা ধূসর। অসমান ছাদে লেখা ঠিকানা স্যার হেনরি বাস্কারভিল, নর্দাম্বারল্যান্ড হোটেল। ডাকঘরের ছাপ সেরিং ক্রস। চিঠি ডাকে ফেলার তারিখ গতকাল সন্ধ্যা। তীক্ষ্ণ চোখে তরুণ ব্যারোনেটের পানে তাকিয়ে শার্লক হোমস বললেন, আপনি যে নর্দাম্বারল্যান্ড হোটেলে উঠেছেন তা কজন জানতো? কারো পক্ষে জানা সম্ভব নয়। ডক্টর মার্টিমারের সঙ্গে দেখা হওয়ার পর ঠিক করেছিলাম দুজনে। কিন্তু ডক্টর মর্টিমার নিশ্চয়ই আগে উঠেছিলেন ওখানে। না, আমি উঠেছি এক বন্ধুর বাড়িতে। এই হোটেলে আসবো এরকম কোনো আভাস আগে প্রকাশ পায়নি। আপনার গতিবিধির ব্যাপারে কোনো একজনের গভীর আগ্রহ রয়েছে দেখা যাচ্ছে। খামের মধ্যে থেকে 4 ভাঁজ করা একতারা ফুল ক্যাপ কাগজ বের করে হোমস। ভাঁজ খুলে মেলে ধরে টেবিলের ওপর। কাগজ থেকে কাটা কতগুলো ছাপা শব্দ মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে একটা বাক্য সৃষ্টি করা হয়েছে। কথাটা এই, প্রাণের মায়া আর বুদ্ধি থাকলে জলার ত্রিসীমানায় ঘেঁষবেন না। জলার শব্দটা লেখা কালি দিয়ে। স্যার হেনরি বাস্কারভিল বললেন, এবার বলুন মিস্টার হোমস, মানে কি এসবের? আমার ব্যাপারেই এত আগ্রহ কার? ডক্টর মর্টিমার, আপনার কি মনে হয়? মানছেন নিশ্চয়ই এর মধ্যে অতিপ্রাকৃতিক কিছুই নেই? তা নেই, তবে এই চিঠি যে লিখেছে তার দৃঢ় বিশ্বাস পুরো ব্যাপারটা অতিপ্রাকৃত। কি ব্যাপার? আমার ব্যাপারে আমি নিজে যা জানি মনে হচ্ছে তার চাইতে ঢের বেশি খবর রাখেন আমার। স্যার হেনরি, এ ঘর ছেড়ে বেরানোর আগে আমরা যা জানি আপনিও তাই জানবেন, সে কথা দিচ্ছি। অতবার যদি অনুমতি দেন তাহলে অত্যন্ত কৌতূহলপূর্ণ এই দলিলটায় মন দিতে পারি। নিশ্চয়ই কাল সন্ধ্যায় এ চিঠি জোড়াতালি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তারপর ডাকে ফেলা হয়েছে। গতকালের টাইম কাগজ কি আছে? ওই তো ওই কোণে রয়েছে। একটু কষ্ট করে মাঝের কাগজটা দেবে, যাতে সম্পাদকীয় প্রবন্ধটা আছে। মুক্ত বাণিজ্যের ওপর শীর্ষস্থানীয় প্রবন্ধ। কিছুটা পড়ে শোনাচ্ছি। কেউ কেউ বুদ্ধি দিচ্ছেন একটা বাড়তি শুল্কের আড়াল থাকলে ব্যবসার সমৃদ্ধি ঘটবে, স্বদেশি জিনিসের ওপর মায়া বাড়বে। কিন্তু এটা বুঝছেন না, এ ধরনের আইনের ফলে শেষকালে বিদেশির অর্থ এ দেশের ত্রিসীমানায় ঘেঁষবে না, আমদানির পরিমাণ কমে যাবে, আর এ দ্বীপের লোকদের প্রাণ ধারণের মানও কমে যাবে। কিরকম বুঝছো ওয়াটসন? বেশ প্রশংসনীয় স্টেটমেন্ট, তাই না? পেশাদারি আগ্রহ ফুটে ওঠে ডক্টর মর্টিমারের চোখে মুখে। নির্নিমেষে তাকালেন হোমসের পানে। স্যার হেনরি বাস্কারভিল কিন্তু বিভ্রান্ত দুই কৃষ্ণচক্ষু নিবদ্ধ করলেন আমার উপর।
বললেন, বাণিজ্য আর শুল্কের অত খবর আমি রাখি না, তবে বোধহয় চিঠির প্রসঙ্গ থেকে অনেক দূরে সরে এসেছি। ঠিক উল্টো স্যার হেনরি, সূত্র ধরে দিব্যি এগিয়ে চলেছি। ওয়াটসন আমার পদ্ধতির খবর রাখে, কিন্তু দেখছি সেও কথাটার তাৎপর্য ধরতে পারেনি। সত্যিই পারিনি, দুটোর মধ্যে কোনো সম্পর্ক দেখছি না। ভায়া ওয়াটসন, সম্পর্ক এতই নিবিড় যে একটা আর একটার থেকে টেনে বার করে আনা হয়েছে। প্রাণের মায়া আর বুদ্ধি থাকলে ত্রিসীমানায় ঘেঁষবে না। বুঝতে পারছো কোত্থেকে নেওয়া হয়েছে শব্দগুলো? কি আশ্চর্য, ঠিক ধরেছেন তো, দারুণ স্মার্ট দেখছি আপনি। সম্ভাব্য সন্দেহও যদি কিছু বা থেকে থাকে, ত্রিসীমানায় ঘেঁষবেন না। শব্দগুলো দেখলেই তা ঘুচে যাবে। ত্রিসীমানায় ঘেঁষবে না, একসঙ্গে কথাগুলো কেটে নেওয়া হয়েছে। একটা অ অন্য জায়গা থেকে, একটা ঘ অন্য জায়গা থেকে, এইভাবে লাগানো হয়েছে। ডক্টর মর্টিমার অবাক চোখে আমার বন্ধুর পানে তাকিয়ে বললেন, মিস্টার হোমস, এই যে আমি ভাবতেই পারছি না, খবরের কাগজ থেকে কেটে নিয়ে শব্দগুলো আঠা দিয়ে লাগানো হয়েছে। এটা যে কেউ বলে দিতে পারে, কিন্তু খবরের কাগজের নাম বলে দেওয়া, এমনকি সম্পাদকীয় প্রবন্ধ থেকে যে তা নেওয়া হয়েছে, এই যে রীতিমতো আশ্চর্য ব্যাপার। এরকম কাণ্ড কখনো আমি শুনিনি আগে। কি করে বললেন বলুন তো? ডাক্তার, নিগ্রো আর এস্কিমো করোটি দেখলেই আপনি চিনতে পারবেন। নিশ্চয়ই পারবো। কিভাবে? আরে সেটাই তো আমার বিশেষ শখ। তফাৎগুলো সুস্পষ্ট। চোখের কোটরের উপর দিককার হাড়ের উঁচু গড়ন, মুখবয়বের কোণ, চোয়ালের বাঁক। এটাও আমার একটা বিশেষ শখ। তফাৎগুলো এক্ষেত্রে সমানভাবে সুস্পষ্ট। আপনারও এক্সিমোর খুলি আর নিগ্রোর খুলির মধ্যে যে তফাৎ, আধপেনি দামের আগোছালো সান্ধ্য দৈনিক ছাপা আর টাইমস প্রবন্ধের ছোট ছোট বর্জয়ী সরপের মধ্যে সেই একই রকম তফাৎ ধরে পড়ে আমার চোখে। অপরাধ বিষয় বিশেষজ্ঞ হতে হলে হরফ দেখেই চিনতে পারার বিদ্যাটা রীতিমতো জানা উচিত। যদিও স্বীকার করছি, খুব অল্প বয়সে লিডস মার্কারি আর ওয়েস্টার্ন মর্নিং ক্রনিকলের হরফ দেখে গুলিয়ে ফেলেছিলাম। তবে কি জানেন, টাইমস কাগজের প্রধান সম্পাদকীয় একেবারে আলাদা জাতের। এ শব্দগুলো অন্য কোনো কাগজ থেকে নেওয়াই হয়নি কখনো। যেহেতু কাজটা সারা হয়েছে গতকাল, তাই গতকালের টাইমস থেকে নেবার সম্ভাবনাটা সব থেকে বেশি করে দেখা দিয়েছে। স্যার হেনরি বাস্কারভিল বললেন, আপনার কথা শুনে যদ্দূর বুঝছি, এই চিঠির শব্দগুলো কেউ কাঁচি দিয়ে কেটে, নখ কাটা কাঁচি দিয়ে। কাঁচির ফলা দুটোই খুব ছোট, ত্রিসীমানায় ঘেঁষবে না, কাটতে গিয়ে দুবার কাঁচি চালানো হয়েছে। ঠিক ছোট ফলাওয়ালা কাঁচি দিয়ে শব্দগুলো কেউ কেটেছে, তারপর ময়দার আঠা দিয়ে, গদের আঠা দিয়ে কাগজে লাগিয়েছে। কিন্তু জলার শব্দটা হাতে লেখা হলো কেন, জানতে পারলে খুশি হতাম। কারণ ছাপার অক্ষরে শব্দটা পাওয়া যায়নি। অন্য শব্দগুলো সোজা, যে কোনো দিনের সংখ্যাতেই পাওয়া যায়, কিন্তু জলার শব্দটা চট করে চোখে পড়ে না। ঠিক বলেছেন, বুঝলাম ব্যাপারটা। চিঠির বয়ানে আর কিছু চোখে পড়লো মিস্টার হোমস? দু একটা ইঙ্গিত চোখে পড়েছে, তবে অত্যন্ত যত্ন সহকারে যাবতীয় সূত্র মুছে ফেলা হয়েছে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ঠিকানাটা লেখা হয়েছে অসমান ছাঁচে। কিন্তু টাইমস এমন একটা কাগজ যা উচ্চশিক্ষিত ব্যক্তি ছাড়া কারোর হাতে সচরাচর যায় না। তাহলে ধরে নিচ্ছি ঠিকানা যা লিখেছে সে লেখাপড়া জানা মানুষ, কিন্তু অশিক্ষিত সেজে থাকতে চাইছে। হাতের লেখা লুকোনোর এই চেষ্টা, এর থেকে বোঝা যাচ্ছে হয় তার হাতের লেখা আপনি চেনেন অথবা চিনে ফেলতে পারেন। তারপর দেখুন, শব্দগুলো সঠিক লাইনে গদ দিয়ে ছাঁটা হয়নি। যেমন এই প্রাণের শব্দটা লাইনের যেখানে থাকার কথা সেখান থেকে মনে হচ্ছে ঠেলে উপরে উঠে পড়েছে। এর থেকে বোঝা যাচ্ছে শব্দ যে কেটেছে, হয় সে তাড়াতাড়ি করতে গিয়ে উত্তেজনার চোটে মেপে ঝুপে লাগায়নি, অথবা সে অসতর্ক পুরুষ। আমি কিন্তু প্রথম মতবাদের পক্ষপাতী, কেননা বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং এ চিঠি যে সৃষ্টি করেছে সে অসতর্কত পুরুষ, সে তো আমি ভাবতেই পারছি না।
তাড়াতাড়ি যদি করেই থাকে, কেন তাড়াতাড়ি করছিল সেটাই হবে এখানকার একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কেননা মাঝরাত পর্যন্ত যে কোনো সময় চিঠিটা ডাকে ফেললে হোটেলে পড়ে যেত এবং স্যার হেনরির হাতে পৌঁছে যেত। তবে কি বাধা পাবার আশঙ্কা ছিল পত্র লেখকের? কে দিত বাধা? ডক্টর মর্টিমার বললেন, আমরা কিন্তু এবার অনুমানের রাজ্যে ঢুকে পড়েছি। বরং বলুন, এমন একটা রাজ্যে ঢুকেছি যেখানে বিভিন্ন সম্ভাবনা পাল্লায় চাপিয়ে দেখি কোনটা ভারী, বেছে নিই যেটা সবচেয়ে বেশি সম্ভবপর। এ হলো কল্পনার বিজ্ঞানসম্মত প্রয়োগ পদ্ধতি। দূর কল্পনা করতে শুরু হবে, কিন্তু বাস্তব জগতে বন্যদের ওপর। আপনি বলবেন অনুমান, আমি কিন্তু প্রায় নিশ্চিত যে এ ঠিকানা লেখা হয়েছে কোনো হোটেল থেকে। কি করে তা জানছেন? খুঁটিয়ে দেখলেই চোখে পড়বে, কলম আর কালি দুটোই ভুগিয়েছে লেখককে। একটি মাত্র শব্দ লিখতে গিয়ে দুবার কালি ছিটিয়েছে কলম, এবং ছোট একটা ঠিকানা লিখতে গিয়ে কালি ফুরিয়েছে 3 বার। স্পষ্টই বোঝা যাচ্ছে দোয়াতে নামমাত্র কালি ছিল। বাড়ির দোয়াত বা কলম কদাচিৎ এরকম দুরবস্থায় থাকে। একই সাথে দুটোর এরকম হাল বিরল ঘটনা বললেই চলে। কিন্তু হোটেলের দোয়াত আর কলমের ছিরি কিরকম হয় তা তো আপনি জানেন। এর চেয়ে ভালো সেখানে আর আশা করা যায় না। সেরিংসের আশেপাশে হোটেলগুলো ছেঁড়া কাগজের ঝুড়ি, হাটকালে কাটা ছেঁড়া টাইম সম্পাদকীয় যে পাওয়া যাবে এ কথা বলতে আমার দ্বিধা নেই। অত্যাশ্চর্য, এই পত্র যে রচনা করেছে তাকেও ধরে ফেলা যাবে অনায়াসে। আরে আরে আরে, এ আবার কি? খবরের কাগজের শব্দগুলো যে ফুল ক্যাপ কাগজে গদ দিয়ে লাগানো হয়েছে দেখলাম। হোমস সেই কাগজখানা চোখের সামনে 1 ইঞ্চি কি 2 ইঞ্চি তফাতে রেখে কি যেন দেখছে। কি হলো? কিছু না। কাগজটা প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল হোমস, জল ছাপের দাগ পর্যন্ত নেই, বেবাক ফাঁকা আধখানা একটা কাগজ। অদ্ভুত, এই চিঠি থেকে অনেক কিছুই লাভ করা গেল। স্যার হেনরি, এবার আপনি বলুন, লন্ডনে পৌঁছানোর পর কৌতূহলপূর্ণ আর কোন কোন ঘটনা ঘটেছে আপনাকে নিয়ে? না মিস্টার হোমস, মনে তো হয় না। আপনার পিছু নিচ্ছে বা আপনার ওপর নজর রাখছে এমন কাউকে লক্ষ্য করেননি? সস্তার রোমাঞ্চ উপন্যাসের নায়ক হয়ে পড়েছি মনে হচ্ছে। আরে মশাই, আমার পেছন নিয়ে বা আমার ওপর নজর রেখে কার কি লাভ বলতে পারেন? বলছি সে কথা, সে প্রসঙ্গ শুরু করার আগে বলবার মতন আর কোনো খবর কি নেই? বলবার মতো কিনা সেটা আপনার মনে করার উপর নির্ভর করছে। দৈনন্দিন জীবনের বাইরে যা কিছু সবই বলবার মতন ঘটনা বলে জানবেন। ইংরেজদের দৈনন্দিন জীবনের খবর আমি খুব একটা রাখি না। জীবনের বেশিরভাগ কাটিয়েছি কানাডা আর যুক্তরাষ্ট্রে। কিন্তু তা সত্ত্বেও বলবো এক পাটি বুট জুতো হারানোটা নিশ্চয়ই এখানকার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে পড়ে না। এক পাটি বুট আপনার হারিয়েছে, তাই তো? নিশ্চয়ই কোথাও পড়ে উড়ে আছে। কাল রাত্রে দরজার সামনে 2 পাটি রেখেছিলাম, আজ সকালে উঠে দেখি 1 পাটি রয়েছে। বুট পালিশ ছোকরার পেট থেকে কথা বার করতে পারলাম না। সবচেয়ে যাচ্ছে তাই হলো বুট জোড়া কালকেই রাত্রে কিনেছিলাম স্ট্যান্ড থেকে, একবারও পায়ে দিয়ে হাঁটা হয়নি। যদি পায়ে দিয়েই না থাকেন তো পরিষ্কার করবার জন্য বাইরে রেখেছিলেন কেন? কষ লাগিয়ে পাকা করা কাঁচা চামড়ার বুট তো, ভার্নিশ ছিল না, তাই রেখেছিলাম বাইরে। ও, আপনি তাহলে গতকাল লন্ডনে পা দিয়েই বেরিয়েছিলেন, জুতো কিনে তারপর হোটেলে ফিরেছিলেন? বেশ কিছু কেনাকাটিও করেছিলাম। ডক্টর মর্টিমার আমার সঙ্গে ছিলেন। ব্যারনেট হয়ে থাকতে গেলে সাজ পোশাক সেই রকম হওয়া দরকার। পশ্চিমে অত হিসেব করে চলিনি। অন্যান্য জিনিসপত্রের মধ্যে ছিল বাদামি বুট জোড়া, $6 দিয়ে কিনেছিলাম। পায়ে দেওয়ার আগেই চুরি হয়ে গেল 1 পাটি। চুরি করার মতন জিনিসই নয়, এটা কোনোই কাজে লাগবে না। ডক্টর মার্টিমারের মতো আমিও একমত। শিগগিরই যথাস্থানে ফিরে আসবে আপনার নিখোঁজ বুটের পাটি। জেন্টলম্যান, আমি যেটুকু জানি সবই বললাম। এবার আপনার কথা রাখুন। বলুন, কি নিয়ে এত গোলমাল? আপনার অনুরোধ খুবই যুক্তিযুক্ত। ডক্টর মর্টিমার গল্পটা আমাদের যেভাবে শুনিয়েছিলেন সেইভাবেই বললে একটা কাজের কাজ করবেন।
উৎসাহ পেয়ে পকেট থেকে পাণ্ডুলিপির তারা টেনে বার করলেন বৈজ্ঞানিক বন্ধু এবং গতকাল সকালে যেভাবে বলেছেন সেইভাবেই নিবেদন করলেন সম্পূর্ণ কেসটা। অত্যন্ত তন্ময়ভাবে শুনলেন স্যার হেনরি বাস্কারভিল। মাঝে মাঝে কেবল চেঁচিয়ে উঠলেন বিস্ময়। সুদীর্ঘ বিবৃতি সমাপ্ত হলে পর বললেন, উত্তরাধিকার সূত্রে শুধু সম্পত্তি নয়, তার মানে একটা অভিশাপ আর প্রতিশোধও পেয়েছি দেখছি। ধাইমার ঘরে যখন থাকতাম তখন থেকেই অবশ্য এই কুকুরের গল্প শুনেছি, পরিবারের প্রিয় কাহিনী। আমি কিন্তু খুব একটা পাত্তা দিইনি কোনোদিনই। কাকার মৃত্যুটা অবশ্য ব্যাপারটা এখনো ধোয়াটে আমার কাছে, মাথার মধ্যে যেন ফুটছে। কেসটি পুলিশের না পুরুত ঠাকুরের সেইটাই ঠিক করা যাচ্ছে না। খাঁটি বলেছেন। তারপরেই ধরুন হোটেলে পাঠানো এই চিঠির ব্যাপারটা বেশ খাপ খেয়ে যাচ্ছে। ডক্টর মর্টিমার বললেন, জলার কাণ্ড কারখানার খবরাখবর আমাদের চাইতে বেশি কেউ জানে, এই চিঠি পড়ে তা মনে হচ্ছে। এবং সেই ব্যক্তি আপনার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়, তাই বিপদ সম্পর্কে হুঁশিয়ারি পাঠাচ্ছে। অথবা নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্যই আমাকে ভয় দেখে তাড়াতে চাইছে। তাও সম্ভব। ডক্টর মার্টিমার, আপনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এমন একটা সমস্যায় আমাকে টেনে এনে ফেলেছেন যার অনেকগুলো কৌতূহলদীপ্ত দিক আছে, কিন্তু একটা কার্যকর বিষয় এখনই আমাদের ঠিক করতে হবে। স্যার হেনরি, বিষয়টা এই বাস্কারভিল হলে আপনার যাওয়াটা মোটেও সমীচীন হবে কিনা। কেন যাব না শুনি? বিপদটা কিসের বললে মনে হয় আপনার? ভয়টা কাকে? পারিবারিক শত্রু সেই শয়তানকে নাকি মানুষকে? সেটাই তো বার করতে হবে। বিপদ যে ধরনই হোক না কেন, আমার জবাবে নড়চড় হবে না। আমার বাপ পিতামহের ভিটে যাওয়া রোধ করতে পারবে না। এমন শয়তান নরকে নেই, এমন মানুষও মর্তে নেই। মিস্টার হোমস, এই আমার শেষ জবাব। কথা বলতে বলতে কালচে লাল হয়ে গেল স্যার হেনরির মুখ। গ্রন্থিল হলো কালো ভুরু। বেশ বোঝা গেল বাস্কারভিল বংশের প্রচণ্ড মেজাজ শেষ বংশধরটির মধ্যেও লোপ পায়নি। বললেন, ইতিমধ্যে যা বললেন তা নিয়ে ভাববার সময় আমার নেই। একেবারেই সব বুঝে নিয়ে মন ঠিক করে ফেলাটা যে কোনো মানুষের কাছেই একটা বিরাট ব্যাপার। মনস্থির করতে আমাকে নির্জনে ঘন্টাখানেক বসতে হবে। মিস্টার হোমস, আপনার বন্ধুকে নিয়ে 2টো নাগাদ আসবেন, একসঙ্গে লাঞ্চ খাওয়া যাবে। তখন আরো স্পষ্টভাবে বলতে পারবো এই ব্যাপারে আমার মনের অবস্থা। তাহলে আসছি জানবেন। গাড়ি ডেকে দেবো? আমি বরং হেঁটেই ফিরবো, একটু চঞ্চল হয়েছি এই ব্যাপারে। ডক্টর মর্টিমার বললেন, আমিও সানন্দে হাঁটবো আপনার সঙ্গে। তাহলে ফের 2টোর সময় দেখা হবে। আসুন, সুপ্রভাত। সাক্ষাৎ প্রার্থী দুজনের পায়ের আওয়াজ সিঁড়ি বেয়ে নেমে গেল। তারপরেই দরাম করে বন্ধ হলো সামনের দরজা। পর মুহূর্তে উধাও হলো হোমসের অবসন্ন স্বপ্নাচ্ছন্নতা। বিদ্যুৎ খেলে গেল হাতে পায়ে। টুপি আর বুটটা পরে নাও ওয়াটসন, এক মুহূর্ত নষ্ট করা চলবে না। ড্রেসিং গাউন পরেই ঘর থেকে ঝড়ের মতো বেরিয়ে গেল হোমস। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে এলো গায়ে ফ্রক কোট চাপিয়ে। তরতর করে সিঁড়ি বেয়ে বেয়ে নেমে এসে পড়লাম রাস্তায়। প্রায় 200 গজ সামনে তখনও দেখা যাচ্ছে ডক্টর মর্টিমার আর বাস্কারভিলকে। চলেছেন অক্সফোর্ড স্ট্রিটের দিকে। দৌড়ে গিয়ে দাঁড় করাবো? ভায়া ওয়াটসন, ও কাজটি করো না। তোমার সঙ্গ পেয়ে আমি বিলক্ষণ সন্তুষ্ট। অবশ্য আমার সঙ্গ যদি তোমার পছন্দ হয়। আমাদের নতুন বন্ধু দুজন দেখছি বেশ বুদ্ধিমান। সকালটা সত্যি অতি চমৎকার, হাঁটবার জন্য উপযুক্ত। মাঝের ব্যবধান অর্ধেক কমিয়ে না আনা পর্যন্ত দ্রুত পা চালালো হোমস। 100 গজ ব্যবধান বজায় রেখে পেছনে পেছনে এলাম অক্সফোর্ড স্ট্রিটে, সেখান থেকে রিজেন্ট স্ট্রিটে। সামনে 2-1 একটা দোকানের সামনে থমকে দাঁড়িয়ে শোকেসের দিকে তাকিয়ে রইলেন। হুবহু তাই করলো শার্লক হোমসও। পর মুহূর্তেই চেঁচিয়ে উঠল হৃষ্ট কণ্ঠে। অনুসরণ করলাম ওর সাগ্রহ দৃষ্টি। দেখলাম রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা 2 চাকার ঘোড়ার গাড়ি, ভেতরে একজন পুরুষ আরোহী। আমি তাকাতে না তাকাতেই গাড়িটা আবার আস্তে আস্তে এগুলো সামনের দিকে। ওয়াটসন, ওয়াটসন, ওই সেই লোক। চলো এসো। আর কিছু না পারি, চেহারাটা তো ভালো করে দেখে রাখি।
তৎক্ষণাৎ গাড়ির পাশের জানলা দিয়ে আমাদের দিকে তাকালো অন্তর্ভেদী একজোড়া চক্ষু, ঝোপের মতো কালো দাড়িতে আচ্ছন্ন এক মুখ। সঙ্গে সঙ্গে ছিটকে উঠে গেল গাড়ির ছাদের ঠেলে তোলা দরজা। আতীক্ষ্ণ কণ্ঠে কি যেন বলা হলো কোচওয়ানকে। অমনি রিজেন্ট স্ট্রিটের উপর দিয়ে উন্মত্ত বেগে যেন উড়ে চলল গাড়িখানা। বিপুল আগ্রহে আরেকটা ভাড়াটে গাড়ির আশায় আশপাশে দৃষ্টি নিক্ষেপ করলো হোমস, কিন্তু কোনো গাড়ি চোখে পড়ল না। তখন পাগলের মতো ধেয়ে চলল ধাওয়ান গাড়ির পেছন পেছন গাড়ি ঘোড়া স্রোতের মধ্যে দিয়ে, কিন্তু পাল্লা দেওয়া গেল না। দেখতে দেখতে চোখের আড়ালে অদৃশ্য হলো সামনের গাড়ি। পালালো। যানবাহন বন্যার মধ্যে থেকে বিষম বিরক্তিতে নিরক্ত মুখে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসে তিক্ত কণ্ঠে বলল হোমস, এরকম যাচ্ছে তাই বরাত আর যাচ্ছে তাই কাজ কখনো দেখেছো? ওয়াটসন, ওয়াটসন, সততা বলে যদি তোমার মধ্যে কিছু থাকে, আমার সাফল্যের পাশে এই চরম ব্যর্থতার কাহিনীও লিখে রাখবে। লোকটা কে? না, কিছু জানি না। চর? হতে পারে শহরে পা দেওয়া স্টক ছায়ার মতন লোক ঘুরঘুর করছে বাস্কারভিলের পেছনে। তা না হলে উনি নর্দাম্বারল্যান্ড হোটেলে উঠবেন এত তাড়াতাড়ি লোকটা জানলো কি করে? প্রথম দিন ছায়ার মতন যার পেছন পেছন ঘুরেছে মনকে বোঝালাম, দ্বিতীয় দিনও নিশ্চয়ই লোকটা তার পেছন ছাড়বে না। ডক্টর মার্টিমার যখন কিংবদন্তি পরে শোনাচ্ছিলেন, মনে থাকতে পারে হয়তো তোমার, তখন আমি দুবার জানলার সামনে ঘুরে এসেছিলাম। হ্যাঁ, মনে আছে। রাস্তায় কেউ পায়চারি করছে কিনা দেখতে গেছিলাম, কিন্তু কেউ ছিল না। ওয়াটসন, যার সঙ্গে টক্কর লেগেছে আমাদের, সে কিন্তু মহা ধরিবাজ। জল ক্রমশ গভীর হচ্ছে। আড়াল থেকে যে আমাদের উপর নজর রেখেছে, সে আমাদের ইষ্ট চায় না, অনিষ্ট চায়। সেটা এখনো বুঝে উঠতে পারেনি। তবে তার কাজকর্মের মধ্যে শক্তির চমক আর নিখুঁত পরিকল্পনার আভাস দেখেছি। বন্ধু দুজন রাস্তায় পা দিতেই পেছন পেছন আমি নেমে এসেছিলাম ওদের অদৃশ্য সহচরকে দেখার মতলবে। কিন্তু লোকটা এতটাই ধূর্ত যে সে নিজের পায়ের ওপর ভরসা না রেখে গাড়ির শরণ নিয়েছে, যাতে দরকার মতন পেছন পেছন যাওয়া যাবে, নয়তো পাশ দিয়ে বেগে বেরিয়ে যাবে, চোখ এড়িয়ে পালানো যাবে। ব্যবস্থাটার আরেকটা সুবিধা ছিল, বন্ধু দুজন যদি ভাড়াটে গাড়িতে চাপে, গাড়ির জন্য আর ছোটাছুটি করতে হবে না, অনায়াসে তাদের পেছন পেছন চলে যাবে। একটা অসুবিধা অবশ্য থেকে যাচ্ছে এই ব্যবস্থায়, কোচওয়ানের অধীন থাকতে হচ্ছে। ঠিক। ইস, গাড়ির নাম্বারটা যদি লিখে নিতাম। ওয়াটসন, কাজটা যে খুবই খারাপ করেছি তা নিয়ে কোনো সন্দেহ নেই। তা বলে নম্বরটা দেখে রাখিনি, সত্যি সেটাই মনে করো নাকি তুমি? নম্বরটা হলো 2704। এই মুহূর্তে অবশ্য ও নম্বরের কোনো কাজে আসছে না আমার কাছে। এর বেশি আর কি করণীয় ছিল আমার মাথায় আসছে না। গাড়িটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে অন্যদিকে ফিরে হাঁটা উচিত ছিল। তাহলে ধীরে সুস্থে আরেকটা গাড়ি ভাড়া করে বেশ খানিকটা তফাতে থেকে সামনের দিকে গাড়িটাকে ফলো করতে পারতাম। আর তার চাইতেও ভালো করতাম, নর্দাম্বারল্যান্ড হোটেলে গিয়ে যদি অপেক্ষা করতাম। অজ্ঞাত এই ব্যক্তি যখন বাস্কারভিলের পেছন ছাড়বে না, বাড়ি পর্যন্ত ধাওয়া করবেই, তখন ওর চালেই ওকে ধরতে পারতাম। সেখানে গিয়ে ওত পেতে থাকতাম। কিন্তু অবিবেচকের মতন আগ্রহ দেখিয়ে সব মাটি করে ফেলেছি। অসাধারণ ক্ষিপ্রতা আর উদ্যম দেখিয়ে সেই সুযোগে সদ্ব্যবহার করেছে প্রতিপক্ষ। নিজেদের ধরা দিয়েছি, প্রতিপক্ষকে হারিয়েছি। কথা বলতে বলতে অলসভাবে হাঁটছি রিজেন্ট স্ট্রিট বরাবর। সঙ্গী সহ ডক্টর মর্টিমার বহু আগেই অদৃশ্য হয়েছেন দৃষ্টিপথ থেকে। হোমস বলল, না, ওদের পেছনে গিয়ে আর লাভ নেই। ছায়া উদয় হয়ে গেছে, আর ফিরবে না। দেখা যাক এবার কি তাস আসে। অবস্থা বুঝে ব্যবস্থা। গাড়ির ভেতরকার লোকটার মুখ কিরকম হরপ করে বলতে পারবে? শুধু দাড়িটার কথাই হলপ করে বলতে পারবো। আমারও সেই কথা। এই থেকে ধরে নেব দাড়িটা নিশ্চয়ই নকল। এ ধরনের সূক্ষ্ম কাজে ধরিবাজরা যখন নামে, তখন দাড়ি জিনিসটা কোনো কাজেই আসে না, চেহারা গোপন করা ছাড়া। এদিকে এসো ওয়াটসন। আঞ্চলিক বার্তাবাহকদের একটি অফিসে ঢুকে পড়েছে হোমস। ওকে দেখেই সাদর অভ্যর্থনা জানায় ম্যানেজার। আরে উইলসন, যে সেই ছোট কেসটার কথা এখনো ভুলুনি দেখছি। আমার কপাল ভালো, তাই তোমাকে সাহায্য করতে পেরেছিলাম। কিছুই ভুলিনি স্যার। আমার সুনাম শুধু নয়, জীবনটাও রক্ষা করেছিলেন আপনি। আরে ভায়া, বড্ড বাড়িয়ে বলছো। উইলসন, বন্ধুর মনে পড়েছে কার্ট রাইটার নামে একটা ছোকরা তোমার এখানে কাজ করত? গতবারের তদন্তে সে বেশ দক্ষতা দেখিয়েছিল।
আগে হ্যাঁ, এখনো কাজ করে এখানে? ঘন্টা বাজিয়ে তাকে একটু ডেকে পাঠাবে? ধন্যবাদ। 5 পাউন্ডের এই নোটটা ভাঙিয়ে দিও। ম্যানেজারের তলব পেয়ে 14 বছরের এক কিশোর এসে দাঁড়ালো সামনে। উজ্জ্বল শানিত মুখ, সুবিখ্যাত গোয়েন্দা প্রবরের দিকে চেয়ে রইল অপরিসীম শ্রদ্ধায়। হোমস বলল, হোটেলের ডিরেক্টরিটা দেখি। ধন্যবাদ। কাটরাইট, 23টা হোটেলের নাম দেখছি এখানে, সবই সেরিং ক্রসের ধারে কাছে। দেখেছো? আজ্ঞে হ্যাঁ। প্রতিটা হোটেলে তুমি যাবে, আজ্ঞে হ্যাঁ। বলবে গতকালের ছেঁড়া কাগজের ঝুড়িগুলো একবার দেখতে চাই। এটা বলবে যে গুরুত্বপূর্ণ একটা টেলিগ্রাম অন্য ঠিকানায় চলে গেছে, খুঁজে বার করতে হবে। বুঝেছো? আজ্ঞে হ্যাঁ। আসলে কিন্তু খুঁজবে গতকালের টাইমস কাগজের মাঝের পাতা, দেখবে কাঁচি দিয়ে কতগুলো ফুটো করা রয়েছে কাগজের মাঝখানে। এই পাতাটা দেখলেই চিনতে পারবে, তাই না? আজ্ঞে হ্যাঁ। প্রত্যেকটা হোটেলের বাইরে দারোয়ান হল ঘরের সামনে দারোয়ানদের ডেকে পাঠাবে, তাকেও একটা করে সিলিং দেবে। এই নাও, 23টার মধ্যে খুব সম্ভবত 20টা হোটেল বলবে গতকালের ছেঁড়া কাগজ ফেলে দেওয়া হয়েছে অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি 3টি হোটেলে তাগড় করা কাগজ দেখিয়ে দেওয়া হবে তোমাকে টাইমসের। এই পাতাগুলোর মধ্যে তুমি খুঁজবে, না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। জরুরি দরকারের জন্য এই নাও আরও 10 সিলিং। সন্ধ্যের আগেই বেকার স্ট্রিটে টেলিগ্রাম করে জানিয়ে দেবে কি পেলে। ওয়াটসন, এবার তোমার একটা কাজ বাকি রইল। টেলিগ্রাম মারফত 2704 নম্বর ছ্যাকরা গাড়ির কোচওয়ানকে শনাক্ত করতে হবে। তারপর বন্ড স্ট্রিট ললিত কলা প্রদর্শনী ঘরে গিয়ে ছবি দেখব হোটেলে যাওয়া না পর্যন্ত।